আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা অ্যাডভান্সড প্রবলেম সলভিংটা করব ভার্সিটি ক মাস্টার ক্লাসের, যেটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায় ৩ এর উপর। নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো বেসিক ক্লাস করে ফেলেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং। এখন অ্যাডভান্স বলতে কি বোঝায় জিনিসটা তোমরা অলরেডি ইতোমধ্যে হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি যে ইদানিং কালে দেখা যাচ্ছে প্রশ্নগুলার প্যাটার্ন যেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যেখানে এমসিকিউ রিটেন, সব জায়গাতে তো আর রিটেন নাই, কিছু কিছু জায়গায় রিটেন আছে। যেমন ধরো আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন গুলা একটু ক্রিটিক্যাল হচ্ছে ইদানিং কালের কোশ্চেন না। মানে কেমন ক্রিটিক্যাল? ইঞ্জিনিয়ারিং এর প্রিলিতে, এই যেমন আমাদের ইয়েতে যেসব কোশ্চেন গুলো আসে বুয়েটের প্রিলিতে, তো সেই টাইপের কোশ্চেন গুলো একটু আসতেছে। বা ছোট ছোট যেসব কোশ্চেন গুলো আছে রিটেনে আসার মতো ইঞ্জিনিয়ারিং এ, সেগুলো কিন্তু এখন বিশ্ববিদ্যালয় লেভেলে আসতেছে। তো আমরা আসলে মানে দুইটা ভাগ করতে পারি না যে কোনটা ইঞ্জিনিয়ারিং এ দিবে অথবা কোনটা বিশ্ববিদ্যালয়ে দিবে। তো এই জন্য আমরা কিছু প্রবলেম সিলেক্ট করেছি যেগুলা আমরা মনে করি তোমাদের জন্য অনেক উপকার হবে, এবং জিনিসটা অনেক অ্যানালাইসিস করার পরে বের করেছি। তো আজকে আমরা যে প্রবলেম গুলো পড়বো এই চ্যাপ্টারটা অনেকে একটু ভয় পাই, অধ্যায় ৩টা অনেকে একটু ভয় পাই। আর এটাও কিন্তু আমাদের C1 লেকচার, হ্যাঁ C1 লেকচার, মানে প্রথম লেকচারটাই হচ্ছে এই চ্যাপ্টারের উপর। তো আমরা অনেক ভয় পাই, অনেক সময় নার্ভাস থাকি যে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব। তো আমরা যদি বেসিক ক্লাসগুলো করে থাকি বা এই চ্যাপ্টার সম্পর্কে সামান্য একটা আইডিয়াও থাকে, তাও আমরা দেখবো ইনশাল্লাহ আজকের প্রবলেম সলভিং যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কতটা সহজ ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো দেরি না করে স্টার্ট করে দিই। প্রথমে আমরা সিকিউরিটির একটা কোয়েশ্চেন ফলো করব। টপিকটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আচ্ছা, সিকিউরিটির 22-23 সালে, মানে এই বছর আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, সিকিউরিটি মানে তো বুঝোই, চুয়েট কুয়েট রুয়েট। আচ্ছা, পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 22 বিশিষ্ট মৌলটির অবস্থান নির্ণয় করো। আচ্ছা ফাইন, পর্যায় সারণীতে 22 নম্বর অবস্থান, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? 18, তাই না? আর্গন, আর্গন হচ্ছে 18। তারপর 4s এ যাবে দুইটা, তাহলে কত? 20। তারপর 3d তে যাবে দুইটা, 22। তাহলে অবস্থান কিভাবে নির্ণয় করব? n এর সর্বোচ্চ ভ্যালু কত? 4। আর গ্রুপটা কত হবে ভাইয়া? গ্রুপ হবে, দেখো ফার্স্টে এস থাকে, তারপর ডি থাকে, তারপর পি থাকে, এখানে আরেকটা এস থাকে আর কি। এই তো দেখো ডি তে যাইতে হলে কি এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন যোগ করতে হবে, এটাই তো নিয়ম। তো দেখো এস এর ইলেকট্রন আছে দুইটা, ডি তে আছে দুইটা, তাহলে কয়টা হলো? 4। তাহলে গ্রুপ নাম্বার, এই যে এইগুলাকে আমরা বি দিয়ে চিহ্নিত করি আর কি আসলে, হ্যাঁ বি দিয়ে, কারণ এরা অবস্থান্তর শ্রেণীর মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটাকে তাহলে আমরা কি বলতেছি? পর্যায়ে 4, গ্রুপ 4 বি। হ্যাঁ, তাই দেখো পর্যায়ে 4 আছে বাট গ্রুপ 4 নাই। তো আলটিমেটলি এই যে দেখো পর্যায়ে 4 গ্রুপ 4 বি হবে আর কি আসলে। তো অ্যান্সার কিন্তু ই। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ই। ওকে, তারপর আসি একটি পরমাণুর বহিঃস্তরের ইলেকট্রনীয় কাঠামো 3d5 4s1। ওকে, 3d5 4s1, তাহলে সর্বোচ্চ পর্যায় সংখ্যা কত? 4। এন হচ্ছে 4 সর্বোচ্চ। আর গ্রুপ কি হবে? ওই যে বললাম শেষ ইলেকট্রন তো ডি তে গেছে, তার মানে এস প্লাস ডি, এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, তাহলে কত হবে? 6। তাহলে 6b গ্রুপে আছে। হ্যাঁ 6b, তাহলে দেখো এই যে 6b পিরিয়ড 4, তাহলে অ্যান্সার কিন্তু হবে ই, 6b পিরিয়ড 4। আচ্ছা, তারপর দেখো আইওটিতে আসছিল, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এন এলিমেন্ট ইজ গিভেন 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এই যে একটু আগে যেটা সলভ করলাম, দেখো একটু আগে যেটা সলভ করলাম 3d5 4s1, সিমিলার কোশ্চেন। দেখছো সিমিলার কোশ্চেন, বলছে পজিশন, তার মানে একটু আগে কি শিখলাম? গ্রুপ 6b আর পিরিয়ড 4। আচ্ছা, গ্রুপ 6b পিরিয়ড হচ্ছে 4, এই দেখো 6b পিরিয়ড 4, এই যে একটু আগে যেটা করলাম 6b পিরিয়ড 4। আচ্ছা, তারপর আসি পর্যায় সারণীতে চতুর্থ পিরিয়ডের 2a। এই যে দেখো এ আর বি গ্রুপ কোন ভাবে ভাগ করে? হ্যাঁ, যারা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, হ্যাঁ বা প্রতিনিধিত্বকারী মৌল, এটা কাকে বলে ভাইয়া? এটা কিন্তু আমরা শিখছি। প্রতিনিধিত্বকারী মৌল হচ্ছে তারা যাদের মানে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকার থাকুক, কিন্তু তার ভিতরে যে কক্ষপথগুলো আছে সবগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। যেমন এস আর পি ব্লক, এস আর পি ব্লক। আর 2a মানে হচ্ছে অবশ্যই এস এর মধ্যে পড়ছে। হ্যাঁ, যেহেতু 2a মানে কি সর্বশেষ কক্ষপথ, এস এ ইলেকট্রন কয়টা আছে? দুইটা। 4 মানে ধরো চতুর্থ পিরিয়ড বলছে তো, তাহলে 4s2 আছে লাস্টে, এটাই খেয়াল কর, আর কিছু দরকার নেই। 4s2, এই যে দেখো 4s2, তাহলে অ্যান্সার এ। শেষ আর দেখার দরকার নেই, বুয়েট 12-13 সালে আসছিল। আচ্ছা, পর্যায় সারণীর কোন গ্রুপগুলোতে ধাতু অধাতু উভয় বিদ্যমান? আচ্ছা, তো খেয়াল করো পর্যায় সারণীর এই পি ব্লকে আসলে ধাতু আর অধাতু কিন্তু উভয় বিদ্যমান থাকে। এস এ থাকে সবগুলা ধাতু, ডি তে ধাতু অধাতু মিক্সড, মানে ডি তে মোটামুটি ধাতুগুলাই থাকে,
একটু অধাতু হালকা পাতলাও থাকতে পারে। পি তে হচ্ছে ধাতু অধাতু মিক্স থাকে একদম টোটালি। তো একটু খেয়াল করে দেখো পি তে আসলে কত থেকে শুরু হয়, 3A থেকে শুরু হয়ে 7A পর্যন্ত এন্ড দেন 0 এরকম ভাবে যায় আর কি। হ্যাঁ, তাহলে দেখো 3A 4A, 3A বলতে অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ এরকম, তারপর ধরো ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ তারপর হলো ধরো আর্গন, এরকম আর কি। তাহলে অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো অনেকটা ধাতুর মতো কাজ করে, ফসফরাস, সালফার এগুলো অনেকটা অধাতুর মতোই কাজ করে। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো 3A 4A 5A 6A, তার মানে এই যে দেখো এগুলো একটু ধাতুর মতো কাজ করে, এগুলো একটু অধাতুর মতো কাজ করে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে, সি হবে। তারপর দেখো নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও এবং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। খুব সিম্পল, 36 আর 54 এইগুলো বুঝতে হইলে তোমার কি করতে হবে আগে জানো, ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থানগুলো বের করে ফেলবে। হ্যাঁ দেখো হিলিয়াম তো 2, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওই যে 2 সূত্র কি 2 8 8 18 18 32 32 এরকম আর কি। তাহলে দেখো 2 তোর কাছে চলে গেছে, এটা কিন্তু 10। হ্যাঁ, এই যে 10, 2 আর 8 যোগ করে 10, 10 আর 8 যোগ করে এটা হলো 18, 18 আর 18 যোগ করলে এটা হলো 36। ঠিক আছে, এরকম আর কি। 36 আর 18 যোগ করলে এটা কিন্তু 54। হ্যাঁ 54, তারপর এই দেখো 54 আর 32 যোগ করলে হয় 86, এরকম আর কি। নামগুলো কিন্তু আছে। তো সবাই একটু খেয়াল করো, আমাকে 38 বলছে, 38 কি ক্রিপ্টনের 2 ঘর পরে। তাহলে দেখো ক্রিপ্টনের 2 ঘর পরে এটা কি হবে, ক্রিপ্টন, ক্রিপ্টন কত নম্বর পর্যায়ে দেখো তো, 1 2 3 4, 4 নম্বর পর্যায়ে, তাই না? তারপর এটা কত হবে, 4 থেকেই শুরু, মানে 4s2, মানে এখানে কিন্তু 4s2 4p6 আছে। হ্যাঁ, তাহলে তারপর কত দিয়ে শুরু হবে, যেহেতু আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া, s2p6, আর এটা 4 নম্বরে যেহেতু আছে 4s2 4p6। তাহলে দেখো এই দেখো 38 নাম্বার তো ক্রিপ্টনে আছে, তাহলে 4s2 4p6 শেষ। এরপর কোনটাতে যাবে, এরপর কি 4d তে যাবে নাকি হচ্ছে 5s এ যাবে, একটু খেয়াল করো। 4 আর 2 6, হ্যাঁ সবাই একটু খেয়াল করো, 4 আর 2 6। তাহলে দেখো এই দুটার মান বের করতেছি আমরা, n প্লাস l। তাহলে n এর মান 4, d এর জন্য হচ্ছে 2, তাহলে কত হইলো 6, আর এটার n এর মান হচ্ছে 5, s এর জন্য হচ্ছে 0, তাই না? তার মানে এটা হবে 5। তাহলে শক্তি কম কার, 5s এ, তাহলে আগে 5s এ যাবে 4 এ না। হ্যাঁ, তাহলে আগে যাবে হচ্ছে 5s এ যাবে, 5s এ যাবে দুইটা, 5s এ যাবে দুইটা, কারণ কি 36 আর 2 38। তাহলে এটার পর্যায় কত হচ্ছে ভাইয়া 5, মানে সর্বোচ্চ n এর নাম্বার। আর গ্রুপ কি হবে, সর্বশেষ ইলেকট্রন যেহেতু s এ গেছে, s এর ইলেকট্রন সংখ্যা দুইটা, শেষ হয়ে গেল। এবার আসি, এবারও 54 টাকার দেখাই যাচ্ছে জেননের, 54 টাকার দেখাই যাচ্ছে জেননের। তাহলে জেননেরটা তুমি কিভাবে বের করবা, জেননটা বের করা খুবই সহজ। জেননেরটা কি, যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, কত নম্বর পর্যায়ে 1 2 3 4 5, 5 নাম্বার পর্যায়ে। তাহলে এটা তুমি এখন সুন্দর মতো কিভাবে লিখবা, জাস্ট জেনন এভাবে লিখে দিতে পারো। আর এটার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 5s2 5p6 এরকম হবে আর কি। তাহলে গ্রুপ পর্যায়ে কত হবে, দেখো পর্যায়ে তো বুঝতেই পারতেছো 5 নাম্বার পর্যায়ে সর্বোচ্চ n এর মান। গ্রুপ কত হবে ভাইয়া, গ্রুপ হচ্ছে দেখো এস ব্লক, দেন ডি, দেন পি। তার মানে আমার এখানে আসতে হলে কি করতে হবে, এস এর ইলেকট্রন ডি এর জন্য 10টা ঘর, তারপর পি এর ইলেকট্রন এমনি পার করে যেতে হবে। তাহলে এস এর ইলেকট্রন কয়টা, 2টা, ডি এর জন্য 10 ঘর, আর পি তে ইলেকট্রন কয়টা হইলো দেখো 6টা। তাহলে টোটাল গ্রুপ নাম্বার কত হবে 18। এছাড়াও বের করতে পারো, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপেই থাকবে। ঠিক আছে, অনেক ভাবেই বের করা যায়, এটা বইতে 20 21 সালেই আসছে। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি 3b গ্রুপের বহিস্থ স্তরের ইলেকট্রনিক গঠন। 3b বলছে, বি মানে কি, ওই যে ডি ব্লকের মধ্যে পড়ছে আর কি। হ্যাঁ, তাহলে 3b, ঠিক আছে, 3b মানে শেষ ইলেকট্রন হচ্ছে 3টা, শেষ ইলেকট্রন 3টা। এখন এস আর ডি মিলিয়ে 3টা, কারণ এস ডি তে যাইতে হলে এস কে পার হয়ে তারপর ডি তে যাইতে হয়। এখন বলছে এস আর ডি মিলিয়ে হচ্ছে 3, তার মানে কি এস এ গেছে 2টা, ডি তে গেছে 1টা, এরকম আর কি। তাহলে এস যদি এন এস হয়, ডি কত হবে n-1। তাহলে দেখো n-1 ডি একটা, এস এ 2টা, দেখছো এস এ 2টা, ডি তে 1টা, শেষ। এটা রুয়েটে আসছিল 14-15 সালে। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এটা পিডিএফ এ আর স্পষ্ট দেখবা, এখানেও দেখতে পারো। সেটা হচ্ছে, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো এগুলো সাধারণত নিচের দিকে থাকে, তাই না? একটা হচ্ছে পর্যায় 6 গ্রুপ 3, একটা হচ্ছে পর্যায় 7 গ্রুপ 3। তো আমরা এখানে মোটামুটি 15-30টা মূল্য আছে। এর মধ্যে এফ ব্লকের মধ্যে কয়টা থাকে জানো, 27টা। মানে সর্বশেষ ইলেকট্রন এফ এ প্রবেশ করলে সেটাকে বলবো আমরা এফ ব্লক। তো এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো ল্যান্থানামের কোনো এফ ব্লকে ইলেকট্রন নাই, আর এখানে অ্যাক্টিনিয়ামে নাই, আর থোরিয়ামে নাই।
তার মানে আমরা কি বলতে পারি, ওদের শেষ ইলেকট্রনটা এফ এ যায় নাই, ডি তে গেছে। তার মানে ল্যান্থানাম এল এ যেটা দিয়ে প্রকাশ করে, অ্যাক্টিনিয়াম এসি দিয়ে যেটাকে প্রকাশ করে, থোরিয়াম টিএইচ দিয়ে যেটাকে প্রকাশ করে, এটা কিন্তু ডি ব্লক মৌল। এটা কি ব্লক? ডি ব্লক মৌল। এই তিনটা কিসের মধ্যে পড়ছে? ডি ব্লক। তাহলে এফ ব্লক মৌল কয়টা হলো ভাইয়া? 30 থেকে 3টা বাদ দাও, 27টা। শেষ, সিম্পল। আচ্ছা দেখো নিচের কোনটি এফ ব্লক মৌল নয়? তাহলে এটা সাধারণত ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম সিরিজ থেকে আসে। তাহলে তোমার অপশন কি কি? ল্যান্থানাম, ল্যান্থেনিয়াম, হ্যাঁ, অ্যাক্টিনিয়াম, আর এটা হলো থোরিয়াম। তাহলে দেখো এই তিনটার মধ্যে একটা অপশন আছে কিনা, এই যে থোরিয়াম আছে, তাহলে অ্যান্সার থোরিয়াম। শেষ, দেখাই দরকার নেই। তারপর দেখো আধুনিক পর্যায়ে সাধারণত বোরনের সাথে তির্যক সম্পর্ক, কর্ণ সম্পর্ক বলে আর কি এটা। তো এটা একটু দেখানোর জন্য রাখলাম, মানে কি 1 নম্বর গ্রুপ 2 এর সাথে থাকে, 2 3 এর সাথে থাকে, 3 4 এর সাথে, এরকম আর কি গেছে আর কি। তো দেখো লিথিয়াম আছে 2 এর সাথে, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম আছে অ্যালুমিনিয়ামের সাথে, বোরন আছে সিলিকনের সাথে। তাহলে আলটিমেটলি বোরন যাবে সিলিকনের সাথে। ঠিক আছে, কর্ণ সম্পর্ক, ওদের মধ্যে একটু সম্পর্কটা মানে সিমিলার হয়, কর্ণ বরাবর, এই আর কি। আচ্ছা তারপর দেখো নিম্নলিখিত মৌল সমূহকে সক্রিয়তার নিম্নতর ক্রমানুসারে সাজাও। সক্রিয়তার নিম্নতর ক্রমানুসারে, খেয়াল করো আমি যদি এটা গ্রুপটাকে আঁকি, হ্যাঁ, গ্রুপটা কি ছিল বলতো? ওই যে হাই, লিনাকে, লিনাকে রুবি ছেঁচে ফ্রাই করেছে, এরকম হচ্ছে গ্রুপটা। তো আমরা কি জানি, সক্রিয় কে যত দ্রুত যে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত বেশি সক্রিয়, যেহেতু এটা গ্রুপ 1, যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত বেশি সক্রিয়। এখন ওর সাইজ তো ছোট, ওই ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে না, কিন্তু ফ্রান্সিয়ামের সাইজ সবচেয়ে বড়, ও সবচেয়ে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে সবচেয়ে সক্রিয়তা কত হবে? উপর থেকে নিচ থেকে গেলে সক্রিয়তা বৃদ্ধি, সক্রিয়তার ক্রম হচ্ছে উপর থেকে নিচে আর কি, সক্রিয়তা বৃদ্ধি ক্রম আর কি। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় এই সিরিয়াল অনুযায়ী কি হবে? আগে সিজিয়াম, দেন আরবি, রুবিডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম, দেন হচ্ছে সোডিয়াম, দেন হচ্ছে লিথিয়াম। দেখো সিম্পল, এইভাবেই জিনিসটা লিখতে হবে, সক্রিয়তার ক্রম। হ্যাঁ, আচ্ছা গেল। এবার আসি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌলগুলো, এগুলো এগুলো এগুলো। আচ্ছা, এই তথ্য ব্যবহার করে নিম্নের প্রশ্নের উত্তর দাও। বলছে যে মৌলগুলো নাইট্রেট গঠন করে তার তালিকা দাও। হ্যাঁ, নাইট্রেট সাধারণত ধাতব ধর্ম যাদের আছে তারা গঠন করে আর কি। তাহলে কে কে হবে এটার অ্যান্সার? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা আর কি নাইট্রেট গঠন করে টেকনিক্যালি। হ্যাঁ, এখন এদের মধ্যে কোন মৌলদ্বয় সচরাচর প্রাপ্ত আয়নিক যৌগ গঠন করে? আচ্ছা, যারা একটা বা দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা বেশি আয়নিক যৌগ গঠন করে, 3টা ত্যাগ করতে পারলে নরমালি ত্যাগ করা একটু ডিফিকাল্ট, এর জন্য সমযোজী যৌগ গঠন করে। তো এই সেন্সে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে ডিরেক্টলি আয়নিক যৌগ গঠন করে, অ্যালুমিনিয়াম কিন্তু টেকনিক্যালি আয়নিক বললেও এটা কিন্তু সমযোজী ধর্ম বেশি। এই আচ্ছা, কোন মৌলটি সাধারণত অণু হিসেবে পাওয়া যায়? আচ্ছা, এখানে এই সবগুলোর মধ্যে যেমন ক্লোরিনটাকে অণু হিসেবে পাওয়া যায়, ফসফরাসটাকে অণু হিসেবে পাওয়া যায়, সালফারটাকে পাওয়া যায়, যেমন ক্লোরাইড, P4S8, এরকম কয়েকটা অণু আকারে পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, এই আচ্ছা ডিতে কি বলছে? কোন মৌলের ধাতব অধাতব উভয় বৈশিষ্ট্য রয়েছে? আচ্ছা, এখানে যেটা বলছে যে কোন মৌলের ধাতব অধাতব উভয় বৈশিষ্ট্য রয়েছে, তো এইখানে টেকনিক্যালি তুমি অনেক ভাবে অ্যান্সার দিতে পারো। উভধর্মী অক্সাইড যদি বলতো তাহলে অ্যালুমিনিয়াম হইতো, যেহেতু মৌলের কথা বলছে তাহলে সিলিকন হবে। হ্যাঁ, সিলিকনের অর্ধপরিবাহী বলে, ওই যে মনে আছে ফিজিক্সে পড়ছিলা ফরওয়ার্ড বায়াস রিভার্ড বায়াস, মানে কি এটা একসময় ধাতুর মতো একসময় অধাতুর মতো, এই জন্য তো অর্ধপরিবাহী বলে আর কি। হ্যাঁ, মানে ধাতব অধাতব উভয় বৈশিষ্ট্য ওর মধ্যে আছে, তাপমাত্রা কম বেশ করলে এই কাজগুলো করে আর কি। দেখো বইয়ের 17-18 জাস্ট এই কয়েকটা ইনফরমেশন লিখলেই ফুল মার্কস। হ্যাঁ, আচ্ছা তারপর নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লেখো। প্রতিনিধিত্ব মৌল, ওই যে কি বললাম এস আর পি ব্লকে যারা আছে তারা হচ্ছে প্রতিনিধিত্ব মৌল। তাহলে কি হবে? NS122, NP126, এরা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল। হ্যাঁ, মানে পি এর ফিল আপ থাকতেও পারে, এস এরটা ফিল আপ থাকতে পারে, মানে এস আর পি ব্লক মৌলগুলোকে বলা হয় প্রতিনিধিত্বকারী মৌল। কারণ কি তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ফিল আপ থাকুক বা না থাকুক, ভিতরের কক্ষপথের ইলেকট্রন গুলো পুরোপুরি ফিল আপ। আচ্ছা, ভিতরে কক্ষপথ গুলো ইলেকট্রন দ্বারা পুরোপুরি ফিল আপ। আচ্ছা, অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল কিন্তু আমরা জানি ডি ব্লকের একটা ইস্যু আছে। অবস্থান্তর মৌল হচ্ছে NS122, N-1, D1 to 10, মানে কি অপূর্ণ অবস্থায় থাকতে হবে। অপূর্ণ অবস্থায় থাকতে হবে, এগুলাকে আসলে আমরা অবস্থান্তর মৌল বলি টেকনিক্যালি, অপূর্ণ অবস্থায় থাকতে হবে। তো জিনিসটা হচ্ছে তুমি টেকনিক্যালি এটা আসলে 1 to 9 লেখাটা বেশি সেফ, কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে অবস্থান্তর মৌল কারা হয়? অবস্থান্তর মৌল তারাই হয় যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি এর যে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেটা অপূর্ণ থাকবে, মানে 1 to 9 থাকবে। তারপরে এভাবে লিখলে সেফ, সমস্যা নেই। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, NS2, NP6। হ্যাঁ, লাস্ট ওই যে অষ্টক পূর্ণ আর কি। হ্যাঁ, তো এইভাবে জিনিসগুলো সুন্দর মতো লেখা যায়। তারপরে এখানে চাইলে একটু স্পেসিফিক্যালি লিখে দিতে পারো যে স্থিতিশীল আয়নে
স্থিতিশীল আয়নে ডি হচ্ছে 129 থাকবে এইভাবে, মানে n-1 d 129 থাকবে, এইভাবে লিখে দিলেও হবে। আচ্ছা, এটা বইয়ের 3-4 সালে আসছিল। এরপর দেখো অক্সাইড নিয়ে পড়াশোনা শুরু করি আমরা। হ্যাঁ, অক্সাইডটা কিন্তু বেশ কঠিন আছে। নিম্নলিখিত অক্সাইড গুলোর মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড? আচ্ছা ভাইয়া খেয়াল করো, আমরা কি জানি জারণ বিজারণ, একটা জিনিস পড়ায় ফেলি কুইকলি। দেখো, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে কিন্তু ইলেকট্রন গ্রহণ। জারণ ইলেকট্রন ছাড়ে কে? যারা ধাতু, তাই না? ধাতুরা ইলেকট্রন ছাড়তে পারে। আর ইলেকট্রন গ্রহণ করে কে? যারা অধাতু, তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ধাতু কি গঠন করে বলতো? ধাতু যেমন সোডিয়াম, ওরা কি অম্ল গঠন করে না ক্ষার? অবশ্যই ক্ষার কিন্তু গঠন করে, তাই না? তাহলে ধাতু গঠন করে ক্ষার। আর একটা অধাতুর নাম বলা, যেমন ধরো হাইড্রোজেন, ও কি গঠন করে? অ্যাসিড। তাহলে অধাতু গঠন করে হচ্ছে অ্যাসিড। তার মানে কি বুঝতেছো? বুঝছো যে ধাতব ধর্ম যার বেশি, তার আসলে ক্ষার ধর্ম বেশি। আচ্ছা, এখন ধরো আমি একটা মানে পর্যায়ে ধরো তোমার 3 আঁকলাম আর কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ডট 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 ডট, এখানে থাকলো ক্লোরিন। হ্যাঁ, এর সবচেয়ে ভালো ধাতু কে এদের মধ্যে? যে যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে। সোডিয়াম দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে, তার মানে ও সবচেয়ে ভালো ধাতু। আর ক্লোরিন একদমই ছাড়তে পারে না, গ্রহণ করতে পারে, তার মানে ও সবচেয়ে ভালো অধাতু। তার মানে কি হয়েছে বলতো? ও যেহেতু ধাতু, ওর কোন ধর্ম সবচেয়ে বেশি? ক্ষার। আর ও যেহেতু অধাতু, ওর কোন ধর্ম সবচেয়ে বেশি? অম্ল। তার মানে বাম থেকে ডানে গেলে আসলে কি ধর্ম বৃদ্ধি পায়? অম্ল ধর্ম বৃদ্ধি পায়। তাহলে একটু খেয়াল করো তো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ক্লোরিন, সিলিকন, এগুলোর মধ্যে আসলে একদম ডানে কোনটা আছে? ক্লোরিন না? তাহলে ওর যে অ্যাসিড হবে সেটা কি হবে? সবচেয়ে বেশি শক্তিশালী হবে। শেষ, আর কিছু দেখার দরকার নেই, এইবারই আসছে সিকিউরিটি। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো অক্সাইড আছে। হ্যাঁ, ম্যাঙ্গানিজের আছে, কার্বনের আছে, ক্রোমিয়ামের 2টা ভেরিয়েন্টের আছে, ভ্যানাডিয়ামের 2টা ভেরিয়েন্টের আছে। বলছে এগুলা কোনগুলা? উভধর্মী অক্সাইড। তো দেখো, তোমাদের জন্য কয়েকটা বিক্রিয়া আমি লিখে দিছি, এগুলো একটু কঠিন টাইপের, এগুলো বেশি প্র্যাকটিস না করলে একটু ডিফিকাল্ট। তো এইসব কোশ্চেন যদি আমরা পারি তাহলে অ্যান্সার করবো, নাহলে স্কিপ। কারণ অ্যাডমিশনে কিন্তু সব অ্যান্সার করতে হবে এরকম কিছু না, নেগেটিভ মার্কিং থাকে। সো একটু বুদ্ধি করে অ্যান্সার করতে হবে, একটু প্র্যাকটিস করে গেলেই হবে। হ্যাঁ, এই জন্যই দেখানো। সেটা হচ্ছে দেখো, ম্যাঙ্গানিজের যে অক্সাইডটা, সেটা কিন্তু অম্ল তৈরি করে। হ্যাঁ, কার্বনের অক্সাইডটা অম্ল তৈরি করে। ক্রোমিয়ামের এই অক্সাইডটা Cr2O3 যেটা, সেটা অম্লও তৈরি করে, সেটা আবার ক্ষারও তৈরি করে। তার মানে এটা কিন্তু উভধর্মী, এটা উভধর্মী। Cr-O3 যেটা, সেটা শুধু অম্ল তৈরি করে। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডটা একবার ক্ষার তৈরি করে, একবার অম্ল তৈরি, মানে এই জিনিসটা অম্ল তৈরি করে, তার মানে এটাও কিন্তু উভধর্মী। আর V2O4 টা শুধু ক্ষার তৈরি করে। তার মানে উভধর্মী কয়জন পাচ্ছি ভাইয়া? 2টা পাচ্ছি, Cr-O3 আর V2O5। শেষ হয়ে গেল। তো এগুলো একটু প্র্যাকটিসে রাখতে হবে, এগুলো কিন্তু আসার একটা ভালো সম্ভাবনা আছে। আচ্ছা, পাশাপাশি দেখো কোন অক্সাইড পানির সাথে মিশালে সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করে? ওই যে সিম্পল, বাম থেকে ডানে গেলে। তো আমরা কি জানতাম? জিনিসগুলো যদি আমরা গ্রুপগুলো ইয়া করি, সাজাই, তাহলে কার্বন হচ্ছে 14 নম্বর গ্রুপে। হ্যাঁ, মানে কেন্দ্রীয় মৌলগুলো চিন্তা করো, কার্বন 14 নম্বর গ্রুপে, সিলিকনও কিন্তু 14 নম্বর গ্রুপে, ফসফরাস কিন্তু 15 নম্বর গ্রুপে। গ্রুপ যত ডানে যাও তত কি হয়? তার অম্লের তৈরি করার প্রবণতা বাড়ে। সো আলটিমেটলি ভালো শক্তিশালী অম্ল হবে এই যে যত ডানের দিকে গ্রুপ থাকবে সে আর কি। সো আলটিমেটলি 15 হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি নিচের অক্সাইড গুলোর কে অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী, পার অক্সাইড ও সুপার অক্সাইড হিসেবে শ্রেণীভেদ করো। আচ্ছা, 1 নাম্বার থেকে শুরু করি। কার্বন পটাশিয়াম অক্সাইড আর কি। হ্যাঁ, তাহলে দেখো পটাশিয়ামের জারণ মান তো +1, তাহলে অক্সিজেনের জারণ মান এখানে -1 হবে। তাহলে দুইটার জন্য -1 মানে 2x = -1, দুইটা অক্সিজেনের জন্য 2x। তাহলে একটা অক্সিজেনের কত? -1/2। -1/2 অক্সিজেনের কখন থাকে? যখন সে কি থাকে? সুপার অক্সাইড, সুপার অক্সাইড থাকে। তাহলে এটা হলো সুপার অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এবার আসি 2, বেরিয়াম অক্সাইড। বেরিয়াম এর ভ্যালু হচ্ছে তোমার, আমরা সবাই জানি, +2। তাহলে এটার -2। তাহলে দেখো দুইটার জন্য হচ্ছে -2, একটার জন্য কত? -1। -1 অক্সিজেনের যোজনী কখন হয়? যখন এটা হয় পার অক্সাইড হিসেবে, পার অক্সাইড হিসেবে হয়। তার মানে বেরিয়াম অক্সাইডটা কি? পার অক্সাইড। শেষ। সিলিকন অক্সাইডটা কি ধরনের জিনিস? হ্যাঁ, দেখো সিলিকন অক্সাইড এটা হচ্ছে 3। সিলিকন অক্সাইড এটা যদি আমি পানি হচ্ছে একটা নিউট্রাল অক্সাইডও বলতে পারো, উভধর্মী হিসেবেও কাজ করে, দুইভাবেই কাজ করে। এটা নিউট্রাল ভাবেই সবচেয়ে বেশি প্রযোজ্য আর কি। হ্যাঁ, নিউট্রাল। তাহলে পানির সাথে যখন এটা বিক্রিয়া করাই H2SiO3, হ্যাঁ, সিলিকেট অ্যাসিড তৈরি করে, এটা কিন্তু একটা অম্লধর্মী, তার মানে এটা কিন্তু অ্যাসিডিক, অম্লধর্মী। আচ্ছা, তারপর 5 নাম্বারটা একটু করে ফেলি আগে। বেরিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে বেরিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। হ্যাঁ, বেরিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এটা কিন্তু ক্ষারধর্মী, তার মানে এটা কিন্তু বেসিক বা ক্ষারধর্মী। হ্যাঁ, বেসিক বা ক্ষারধর্মী। এবার বাদ থাকলো কি? টিন অক্সাইড।
টিন অক্সাইডটা যখন তোমার H2SO4 এর সাথে বিক্রিয়া করে, মানে একটা অম্লের সাথে বিক্রিয়া করে, তখন সে তৈরি করে তিন সালফেট প্লাস পানি। মানে এটা যেহেতু একটা অ্যাসিড, এটা কিন্তু বেস, হ্যাঁ, ক্ষারধর্মী। আবার এটা যখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন তৈরি করে N2SnO2। ঠিক আছে, তো এটাও একটা লবণ, হ্যাঁ, প্লাস পানি তৈরি করে। তো এই যে এটা তো বেস, তার মানে এটা একটা অ্যাসিড, অ্যাসিড ক্ষার, তার মানে ও একই সাথে অ্যাসিড আর ক্ষার দুই ভাবেই কাজ করতে পারে। তার মানে এটা হচ্ছে উভধর্মী বা এমফোটেরিক বলে আর কি ইংলিশ, হ্যাঁ, উভধর্মী। তোমরা একটু ইংলিশটাও চর্চা করো যদি কেউ আইটিতে পরীক্ষা দিতে চাও আর কি, হ্যাঁ, এই আর কি। তো উভধর্মী, তো এরকম মোটামুটি কিন্তু আমরা দেখলাম। তাও একটু বাংলাও লিখে দিই, এটা অম্লধর্মী, এটা ক্ষারধর্মী, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো নিচের অক্সাইড গুলো ক্ষারীয় ধর্মের উপর মন্তব্য করো। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে নিয়ে আসি, L2O3। এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, সেই ক্ষেত্রে এটা কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে এই ক্ষেত্রে, NaLO2 প্লাস H2, এটা তৈরি হলো। দেখো তাহলে এটা কিন্তু একটা ক্ষার, এটা কিন্তু একটা অ্যাসিড হিসেবে কাজ করলো, হ্যাঁ। আবার দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমি HCl এর সাথে বিক্রিয়া করাই, সেই ক্ষেত্রে ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ও তৈরি করবে পানি। তো দেখো এটা কিন্তু একটা অ্যাসিড, তার মানে এখানে ক্ষার হিসেবে কাজ করলো, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু একটা উভধর্মী তোমার অক্সাইড। এবার আছে সালফার ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইড H2 এর সাথে যদি বিক্রিয়া করো, তাহলে H2SO3 উৎপন্ন করে এবং আরেকটু জারিত হলে H2SO4। এটা কিন্তু একটা মানে অ্যাসিড, আচ্ছা, এটা কিন্তু একটা অম্ল। আর Na2 যখন H2 এর সাথে রিঅ্যাক্ট করে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে, যা তীব্র ক্ষার, যা তীব্র ক্ষার। তাহলে মোটামুটি তিনটারই বৈশিষ্ট্য কিন্তু জেনে ফেললা, হ্যাঁ। এই টাইপেরই কোশ্চেন আসে ঘুরে ফিরে। আচ্ছা, এবার আসি ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের বিষয়টা। দেখো কুয়েটে 17-18 সালে আসছে এই প্রশ্নটা। কি বলছে? নিচের অবস্থান্তর মৌলের আয়নের সিরিজের কোন সিরিজে সকল অবস্থান্তর আয়ন সমূহের 3d2 ইলেকট্রনিক কনফিগারেশন আছে? 3d2 বলছে। আচ্ছা, তাহলে এখানে কোন কোন আয়ন দিছে? টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। আচ্ছা, আমি সবগুলো আগে একটু লিখি, হ্যাঁ। টাইটানিয়াম কিন্তু হচ্ছে তোমার কত নাম্বার? 22 নাম্বার, হ্যাঁ। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। তো এগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো আগে একটু লিখি, হ্যাঁ। আর্গন 4s2 3d2, এটা লিখি আর্গন 4s2 3d3, এটা লিখি আর্গন। ক্রোমিয়াম যেহেতু, তাই না, এটা হবে 3d5, 4 আকারে থাকতে পারে না, 4s1। ম্যাঙ্গানিজ হচ্ছে আর্গন, এটা হলো 4s2 3d5, আর এটা হচ্ছে আর্গন, মানে 18টা চলে যাচ্ছে, 4s2 3d6। আচ্ছা, এবার 3d2 যদি হইতে হয়, মানে 3d2 কে রাখবো, তাহলে এটার দুইটা ইলেকট্রন সরাই ফেলতে হবে, তাহলে এটা রাখতে হবে টাইটানিয়াম 2+। আচ্ছা, এটার যদি শুধু দুইটা রাখতে হয়, তাহলে এখান থেকে একটা আর এখান থেকে দুইটা সরাইতে হবে, তিনটা সরাইতে হবে, তার মানে এটারে V3+ রাখতে হবে, হ্যাঁ, তিনটা সরাই ফেলতে হবে। ইলেকট্রন সরাইলে তো পজিটিভিটি হবে, হ্যাঁ। আচ্ছা, ক্রোমিয়ামে আমার এখানে দুইটা রাখতে হবে, তাহলে এখান থেকে তিনটা আর এখানে একটা, চারটা, তাহলে আমার ক্রোমিয়াম 4+ লাগবে। তারপর দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ থেকেও আমার কয়টা লাগবে ভাইয়া বলো তো? 3d2 লাগবে, যেহেতু বলছেই, তাহলে 3 আর 2 5টা, তাহলে ম্যাঙ্গানাস 5+ লাগবে। আর এখানেও সেম দুইটা লাগবে, তাহলে 4 আর 2 6, তাহলে ম্যাঙ্গানাস 6+। সরি, ম্যাঙ্গানাস স্থানটা তো আয়রন, আয়রন 6+। তাহলে দেখো তো এটা কোনটার সাথে মিলে? আয়রন 6+, এই লাস্টেরটার সাথেই মিলে, হ্যাঁ। 2 3 4 5 6, তো অ্যান্সার কিন্তু ই, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ই, যাদের সবার ইলেকট্রনিক কনফিগারেশনে কি থাকবে? 3d2। খুব যে কঠিন তা কিন্তু না, একটু জাস্ট বুদ্ধি করে করলেই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো কয়েকটি ধাতব যৌগের ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, কোন যৌগটি বেশি প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে একটু বিকর্ষণ করে, মানে আকর্ষণ বিকর্ষণ নাই আর কি, এমনি বলা যায়। মানে যদি জোড়ায় জোড়ায় থাকে ইলেকট্রন, তাহলে কি চৌম্বক ক্ষেত্র তো আসলে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, তাহলে কি কাটাকাটি চলে যায়। যত বেশি মুক্ত বা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, সিঙ্গেল একমুখী ইলেকট্রন যত বেশি থাকবে, তত বেশি তার চৌম্বকত্ব থাকবে, হ্যাঁ। তাহলে দেখো 1 1 1 1 মানে কি? পাঁচটাই একা সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এটা চৌম্বকত্ব কি হবে? সবচেয়ে বেশি, দেখছো, সবচেয়ে বেশি এই প্যারাচৌম্বকত্ব এই। তো এটা হচ্ছে বুয়েট 13-14 সালে আসছিল। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলসমূহের সংখ্যা কত? আচ্ছা, খেয়াল করো, ডি ব্লকে টোটাল মৌল আছে কয়টা? তুমি তো চিন্তা করো, ঘর কিন্তু আছে 10টা, 10টা, কারণ এস নিচে হচ্ছে তোমার 2টা ঘর, মানে গ্রুপ, পি নিচে তোমার হলো 6টা গ্রুপ, হ্যাঁ। তাহলে এখানে থাকলো 10টা, যেহেতু গ্রুপ মোট 18টা। এই 10টার মধ্যে পর্যায় 6-এ গ্রুপ 3 আর পর্যায় 7-এ গ্রুপ 3, এই একটা একটা বাদ দিই আপাতত। বাদ দিলে টোটাল 10টা ঘরে কয়টা করে আছে খেয়াল করো তো। আমার এখানে 3 থেকে শুরু হয়েছে,
মানে 3 নাম্বার পর্যায় থেকে ডি শুরু হইছে, হ্যাঁ 3 নাম্বার পর্যায় থেকে। তাহলে 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5, পাঁচটা রো, সরি 1 2 3 4 5, হ্যাঁ তাহলে পাঁচটা না, সরি চারটা হবে, 4 থেকে শুরু হবে, হ্যাঁ 4 থেকে। তাহলে 4 5 6 7, 1 2 3 4, চারটা আর 10টা করে ঘর, তাহলে 4 × 10 কয়টা হলো? 40টা মৌল হওয়ার কথা। এখন এখান থেকে আরো কয়টা বাদ দিছি? 2টা বাদ দিছি, তাহলে কয়টা হলো? 38টা মৌল হওয়ার কথা। তাহলে এইগুলা কি, একটা হলো ল্যান্থানাইড সিরিজ, একটা হলো অ্যাক্টিনাইড সিরিজ। আবার শুরুর দিকে ভাই পড়াই আসছি যে ল্যান্থানাইডের একটা আর অ্যাক্টিনাইড আর এটা আছে কি থোরিয়াম, এটার দুইটা, টোটাল 3টা আরো অ্যাড হয় ডি গ্রুপে। তাহলে টোটাল কয়টা হলো ভাই দেখো তো? 41টা। তাহলে একটু খেয়াল করো ডি ব্লক মৌলসমূহের সংখ্যা কত? 41টা। আরেকবার বলি, তোমার 4 5 6 7 এই পর্যায়গুলোতে হচ্ছে ডি ব্লক থাকতেছে। তাহলে মানে কয়টা কলাম হচ্ছে? 10টা করে মৌল থাকে। তাহলে 4 10 এ 40টা মৌল থাকা উচিত। কিন্তু গ্রুপ 6 এর মানে পর্যায় 6 এর গ্রুপ 3 আর পর্যায় 7 এর গ্রুপ 3 এগুলো হচ্ছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ। এখানে দুইটা ঘরকে বাদ দিলে টোটাল 38টা হয়। ল্যান্থানাইডের মধ্যে ল্যান্থানামটা এখানে ঢুকবে, এটাও ডি ব্লক ভাই আগেই দেখাইছি। আর অ্যাক্টিনাইডের মধ্যে অ্যাক্টিনিয়াম আর এটা থোরিয়াম, এই দুইজন হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে টোটাল 3 জন এখানে অ্যাড হবে। তাহলে টোটাল কত হলো? 41টা। সংখ্যা হবে 41টা। রিটেন আসছিল এটা বুয়েট 19-20 সালে, হ্যাঁ। আচ্ছা, তিনটি মৌল এ বি সি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 18 19 20। আচ্ছা, পারমাণবিক সংখ্যা 18 মানে আর্গন, 19 মানে হচ্ছে তোমার পটাশিয়াম, 20 মানে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে এগুলার আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কি? আচ্ছা, গ্রুপ অনুযায়ী সাজাই। আর্গন থাকবে এই পাশে, 19 থাকবে পটাশিয়াম এই পাশে থাকবে ক্যালসিয়াম। আচ্ছা, আমরা খুব ভালো মতোই জানি সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব মানে কি? একটা ইলেকট্রন ছাড়াইতে কার কত বেশি শক্তি লাগবে। নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন ছাড়ানো সবচেয়ে বেশি কঠিন। তাহলে এটা তো এ, এটা বি, এটা সি, তাই তো? তাহলে এ হবে সবচেয়ে বড়, তাহলে এ হবে সবচেয়ে বড়। আচ্ছা, এ ইজ গ্রেটার দেন, তারপর কি হবে? আমরা কি জানি পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন সরানো সহজ, ক্যালসিয়াম থেকে সরাইতে হবে দুইটা সরানো কঠিন। তাহলে সি এরটা ইজ গ্রেটার দেন বি, আয়নীকরণ বিভব। তার মানে সিস্টেম কি হবে? এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। তাহলে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। এটা সিকিউরিটি এই বছর আসছে, খুব সিম্পল অ্যান্সার কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো নিম্নলিখিত স্পিসিসের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম হলো। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। আয়নীকরণ শক্তি মানে কি? একটা ইলেকট্রন ছাড়তে যে পরিমাণ শক্তি। ধর আমার অক্সিজেন, ও তো নিউট্রাল, তাই না? ও নিউট্রাল, আমি ওর থেকে একটা ইলেকট্রন আগেই সরাই ফেলছি, তখন হয়ে গেছে কি ও টু একটা প্লাস ইলেকট্রন, ওর মধ্যে কিন্তু একটা কম। এখন এখান থেকে যদি আরেকটা সরাইতে যাই তাহলে কি বেশি শক্তি লাগবে না? বেশি শক্তি লাগবে। আচ্ছা, আরেকটা অক্সিজেন নিছিলাম যেখানে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে রাখছিলাম আমি, এখান থেকে ইলেকট্রন সরানো কিন্তু টেকনিক্যালি অনেক ইজি, কারণ এটা একটা এক্সট্রা ইলেকট্রন। তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো বেশি একটা ডিফিকাল্ট না, এটা নিউট্রাল আর এটা থেকে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। তাহলে এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা। কেন? এখানে একটা ইলেকট্রন অলরেডি ঘাটতি আছে, তার মানে চার্জ ঘনত্ব বেড়ে গেছে, এখান থেকে ইলেকট্রন সরানো সো মাচ টাফ। এটা তো নিষ্ক্রিয় অবস্থায় আছে, বাট এটার চেয়ে বেশি ডিফিকাল্ট এটাতে। আবার এখানে কিছু আমি এক্সট্রা একটা ইলেকট্রন দিয়ে রাখছি, মানে স্থিতিশীল ছিল, একটা এক্সট্রা ইলেকট্রন দিয়েছি, তাহলে এটা সরাই ফেললে তো আরো স্থিতিশীল হয়ে যাবে। তাহলে এখানে সরানো সবচেয়ে ইজি। তাহলে সবচেয়ে ইজি আগে, তারপর মিডিয়াম, তারপর হার্ড। তাহলে সিরিয়ালটা কি হবে? O2 প্লাস, এই যে সি হবে, প্লাসটা সবচেয়ে বেশি কষ্ট, দেন যেটা মিডিয়াম নরমালটা, দেন মাইনাসটা। সিকের ওইটা আসছিল। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি তাপ উৎপাদী না তাপহারী? যুক্তি দেখাও। আচ্ছা, খেয়াল করো, ধরো ক্লোরিন আছে আমার, হ্যাঁ, ওর একটা ইলেকট্রন শেষ কক্ষপথে আসলো, ও কিন্তু ওর ইলেকট্রন কয়টা ছিল? এক, দাঁড়াও আমি একটু একে দেখাই। লাস্ট কক্ষপথে এমনি তো আছে 2 8 2 8 7, তাই না? এরকমই তো ইলেকট্রন বিন্যাস। তাহলে আরেকটা ইলেকট্রন আসলেও তত জলদি কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে। তার মানে ও কিন্তু এখন অস্থিতিশীল, মোটামুটি অস্থিতিশীল। আরেকটা ইলেকট্রন যত দ্রুত সে নেবে তো সে তত বেশি স্থিতিশীল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লোরিন যখন প্রথম ইলেকট্রনটা পায়, প্রথম ইলেকট্রন আসক্তিটা, সে যখন এই ইলেকট্রনটা আসে সে কিন্তু একটু অস্থিতিশীল, এই জিনিসটা যখন সে পাবে সে তখন স্থিতিশীল হয়ে যাবে। এখন বলতো কোন অবস্থায় শক্তি বেশি লাগে? স্থিতিশীল না অস্থিতিশীল? অবশ্যই অস্থিতিশীল। অস্থিতিশীল মানে কি? ঝগড়াঝাটি হইতেছে, ঝামেলা হইতেছে, কেওস চারদিকে, হ্যাঁ। আর স্থিতিশীল মানে কি? নিউট্রাল, একদম নরমাল অবস্থায় আছি। তাহলে কোন অবস্থায় শক্তি বেশি থাকে? অস্থিতিশীল অবস্থায়। তাহলে দেখো অস্থিতিশীল ছিল, তার শক্তি বেশি, একটা ইলেকট্রন আসে তাকে স্থিতিশীল বানায় দিছে, একটা ইলেকট্রন এসে তাকে স্থিতিশীল বানায় দিছে, ঠিক আছে। তাহলে এখন তার শক্তি তো কমে গেছে, তাহলে এক্সট্রা শক্তিটা সে কি করবে? তাপ নির্গত করে দিবে। এই জন্য এটা ডেলেসটা হয় নেগেটিভ প্রথমটার জন্য, হ্যাঁ। এটা হচ্ছে তাপ উৎপাদিত। আচ্ছা,
এখন দেখো এটা তো এখন স্থিতিশীল হয়ে গেছে, তাই না? এই ক্লোরিনটা স্টেবল। এখন একটা স্টেবল জিনিসের মধ্যে আরেকটা ইলেকট্রন ঢোকাইতে চাইতেছো, তার মানে তাকে অস্থিতিশীল করতে চাইতেছো। ও তো একটা স্থিতিশীল, ও তো চাবে না যে আমার মধ্যে আরেকটা ইলেকট্রন আসুক। তাহলে কি তোমার জোর করে ইলেকট্রন দিতে হবে, মানে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। বাইরে থেকে শক্তি প্রয়োগ মানে কি বলতো ভাইয়া? বাইরে থেকে শক্তি প্রয়োগ মানে হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে শক্তি দিতে হবে, তার মানে সিস্টেমটা হয়ে যাবে তাপহারী। সিস্টেমটা হয়ে যাবে তাপহারী, মানে বাইরে থেকে শক্তি দিতে হবে তোমার, এর জন্য এটা হয়ে যাবে সিস্টেমটা তাপহারী। এজন্যই দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি? তাপহারী। তাপহারী, উল্টা শক্তি খাবে, ওই বিক্রিয়া তখন শক্তি খেয়ে তখন হচ্ছে ও ইলেকট্রনটা নিতে বাধ্য হবে। এই আচ্ছা, তারপর গেল একটু সামনের দিকে আগাই। রাসায়নিক বন্ধন কি বলছে? এই যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন আছে। আচ্ছা, তাহলে এই যৌগটা একটু আঁকি, আগে এভাবে ভেঙে নিবা, বুঝছো? তাহলে তোমাদের সবার জন্য ইজি হবে। আচ্ছা, তাহলে সিগমা আর পাই বন্ধন গণনা করি, চলো। সিগমা আমার সব সিঙ্গেল বন্ড একটা করে সিগমা, হ্যাঁ? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে সিগমা আছে হচ্ছে 11। এবার পাই গণনা করি, চলো। পাই হচ্ছে যে সিঙ্গেলের উপর যে কটা থাকবে, যে একটা দুইটা, তাহলে পাই হচ্ছে দুইটা, তাহলে 11টা সিগমা 2টা পাই, তাহলে অ্যান্সার কি? ই। 11টা সিগমা 2টা পাই, শেষ, সিম্পল। আচ্ছা, বলছে এই দেখো 2 আর 11 তো হইতে পারতো, বলছে সিগমা ও পাই কয়টা, তার মানে আগে সিগমা লিখতে হবে তারপর পাই, তার মানে 11,2 লিখতে হবে, 2,11 লিখলে কিন্তু হবে না। সিকের ওইটা আসছে এই বছর। তারপর দেখো এই জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে। আচ্ছা দেখো, ফার্স্টে কোবাল্ট আছে, কোবাল্টের মধ্যে সন্নিবেশ করা কয়টা আছে? অ্যামোনিয়া 6টা আছে, 6টা আছে অ্যামোনিয়া। ছয়টা আছে, এবং এটার সাথে আরো 3টা ক্লোরাইড যুক্ত আছে। হ্যাঁ, এটার সাথে আরো, এটা ধরো 3+, এখানে আরো 3টা ক্লোরাইড যুক্ত আছে। তাহলে দেখো তো আয়নিক কয়টা বন্ধন হলো? আয়নিক 3টা, তাহলে আয়নিক আছে হচ্ছে 3টা। আচ্ছা, ওকে। এই বন্ধনগুলোকে বলা হয় সন্নিবেশ বন্ধন, তাই না? এই যে এই বন্ধন, সন্নিবেশ বন্ধন কয়টা আছে? 6টা, তাহলে সন্নিবেশ আছে কয়টা? 6টা। আচ্ছা, আর প্রতিটা অ্যামোনিয়াতে একটা নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত? সমযোজী বন্ধনে 3টা, তাহলে এখানে 3 6 9 12 15 18, 18টা সমযোজী বন্ধন আছে। সমযোজী বন্ধন আছে কয়টা? 18টা। প্রতিটা অ্যামোনিয়াতে 3টা করে, 6টা অ্যামোনিয়া 18টা, তাহলে টোটাল কয়টা বন্ধন হলো দেখো তো? 6 3 9 9 আর 18 27, তাহলে অ্যান্সার কিন্তু এ। সিকিউরিটি আসছে, দেখছো? 27টা বন্ধন, সিম্পল। 3 ধরনের বন্ধন এবং 27টা বন্ধন আছে। আচ্ছা, তারপর বরফের জ্যামিতিক আকৃতি কেমন হয়? তো বরফের জ্যামিতিক আকৃতি হয় হেক্সাগোনাল। এখানে দেখো একটু বোঝানোর চেষ্টা করছি, অনেকটা বেঞ্জিনের মতো আর কি। হ্যাঁ, এই যে বেঞ্জিনের মতো অনেকটা হেক্সাগোনাল। হ্যাঁ, তো এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তারপর নিচের কোনটি সবচেয়ে দুর্বল মিথস্ক্রিয়া? তো দেখো, ডাইপোল আকর্ষণ অনেক শক্তিশালী, সমযোজীও মোটামুটি শক্তিশালী, হাইড্রোজেন বন্ড মানে আসলে হাইড্রোজেন প্লাস সমযোজী, তো এটাও শক্তিশালী বন্ধন। কিন্তু ভ্যান ডার ওয়ালস হচ্ছে সবচেয়ে দুর্বল, কারণ এটা হচ্ছে এমন একটা ডাইপোল যেটা অস্থায়ী, দুইটা অস্থায়ী ডাইপোল যেটা নিজেদেরই কোনো স্থায়িত্ব নাই, তাদের মধ্যে আকর্ষণ বল হলো ভ্যান ডার ওয়ালস। তার মানে এটা মানে ডাইপোলেরই অস্তিত্ব নাই বা স্থায়িত্ব নাই, তাহলে এই বন্ধনের স্থায়িত্ব তো খুবই কম, এজন্য এটা সবচেয়ে বেশি দুর্বল মিথস্ক্রিয়া বলা হয়। হ্যাঁ, আচ্ছা, স্ফুটনাঙ্কের ক্রমানুসারে জিনিসটা সাজাও। আচ্ছা, স্ফুটনাঙ্ক কার বেশি? যার যত বেশি বন্ধন তার তত বেশি স্ফুটনাঙ্ক, সহজ কথা। এখন যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এখন একটা প্রশ্ন করতে পারো, ভাই কাদের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে কেমনে বুঝবো? হাইড্রোজেন যখন এই 3জনের সাথে বন্ড করে তখন তাকে হাইড্রোজেন বন্ড বলে, সেটা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এই 3জনের সাথে যখন হাইড্রোজেন বন্ড করে তখন তাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। তো এদের মধ্যে থাকলে হাইড্রোজেন বন্ড মানে কিন্তু আগে তার মধ্যে সমযোজী বন্ধন থাকতে হবে, তারপর এক্সট্রা যে বন্ড সেটাকে বলে হাইড্রোজেন বন্ড। সে ফর এক্সাম্পল একটা পানির অণুর ক্ষেত্রে যদি চিন্তা করি, বা বরফের ক্ষেত্রে, বরফেরটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। দেখো এখানে 4টা হাইড্রোজেন বন্ড আছে, দেখো অক্সিজেন কি করতেছে, এই পাশের 2টা হাইড্রোজেনের সাথে বন্ড করা ট্রাই করে, এটা আবার আরেকটা অক্সিজেনের সাথে বন্ড করা ট্রাই করে, এটা আবার আরেকটা অক্সিজেনের সাথে বন্ড করা ট্রাই করে। তাহলে একটা পানি এক্সট্রা ভাবে আরো কয়টা বন্ড করলো? 4টা না? এগুলার হাইড্রোজেন বন্ড বলে। আর এই পানির মধ্যে বাই ডিফল্ট কোন বন্ধনটা ছিল? দেখো তো, সমযোজী বন্ধন। মানে হাইড্রোজেন বন্ড বলতে আসলে ডাবল বন্ড বোঝায়, একটা সমযোজী আর একটা হাইড্রোজেন। তাহলে এখন আগে কম্পেয়ার করতে হবে যে কোথায় বলগুলা বেশি হইতেছে। দেখো পানিতে হাইড্রোজেন বন্ড হইতেছে 4টা, তো অবভিয়াসলি এটা পাওয়ার বা স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। আচ্ছা, তাহলে পানি শুরুতে। আচ্ছা, দেন হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিডে কি হচ্ছে, হাইড্রোজেন কি করতেছে আরেকটা ফ্লোরিনের সাথে, এখানে ফ্লোরিনটা আরেকটা হাইড্রোজেনের সাথে, মানে 2টা হাইড্রোজেন বন্ড করতেছে। ওকে, দেন অ্যামোনিয়া।
অ্যামোনিয়াতে টেকনিক্যালি হাইড্রোজেন বন্ড একটু দুর্বল হয় এই কারণে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও বোঝা যায়। হ্যাঁ, যেমন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, অক্সিজেনের হচ্ছে তোমার 3.5 আর নাইট্রোজেনের হচ্ছে তোমার 3। টেকনিক্যালি সবচেয়ে কম অ্যামোনিয়া, দেন H2O হওয়ার কথা ছিল, কিন্তু H2O যেহেতু 4টা বন্ড করে এজন্য ওর আবার পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরুতে সিরিয়ালটা এরকম হইতে পারতো HF দেন H2O দেন অ্যামোনিয়া। হ্যাঁ, কিন্তু এটা কেন হয় না? এটা হয় না কারণ HF মাত্র 2টা হাইড্রোজেন বন্ড করতে পারে আর H2O 4টা। ঠিক আছে, এই জন্য ও আগে চলে গেছে। আর দেন লাস্টে যার মধ্যে হাইড্রোজেন বন্ড নাই সেটা হচ্ছে CH4। তাহলে সিরিয়াল কোনটা হবে? H2O, তারপর HF, অ্যামোনিয়া, CH4। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। বইটা 11-12 সালে আসছিল, দেখছো? খুব সিম্পল একটা অ্যান্সার। ওকে, তারপর আসি স্বাভাবিক তাপমাত্রা H2W তরল কিন্তু H2X গ্যাসীয়। এটা তো বুঝতেই পারতেছো, আমাদের ইন্টার খুব ফেমাস কোশ্চেন। এটা হইলো O, হ্যাঁ, H2O তরল, আর হচ্ছে H2S, এক্সটা হচ্ছে S গ্যাসীয়। তো দেখো H2O কেন তরল? কারণ ওর মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে, তাই না? ওর মধ্যে দেখো, ওর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। আমি জিনিসটা একটু ভালো মতো আঁকার ট্রাই করি। ওর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? আরেকটা পানির সাথে আর কি বন্ধন করতে পারতেছে সে অ্যাটলিস্ট। হ্যাঁ, আচ্ছা, আর H2S এর মধ্যে কি আছে? H2S এর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড নাই, কারণ হাইড্রোজেন বন্ড হইতে হলে কোন কোন পরমাণু থাকা লাগে? অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন। তো সালফারের সাথে তো নো হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, নো হাইড্রোজেন বন্ড। তার মানে এইসব অণুগুলা একা একা থাকবে বা দূরে দূরে থাকবে। যেহেতু একা একা বা দূরে দূরে আছে, তার মানে তাদের অবস্থা থাকবে গ্যাসীয়। আর এরা যেহেতু একটা একটা কাছাকাছি চলে আসতেছে, মানে আন্তঃআণবিক যে দূরত্বটা কমতেছে, তার মানে তাদের অবস্থা কি হয়ে গেছে? তরল। এই আর কি। এই সেম কোশ্চেন বইটা আসছিল 2000-2001 সালে। দেখো, পানি ও হাইড্রোজেন সালফাইড স্ফুটনাঙ্কের মধ্যে লক্ষণীয় পার্থক্যের প্রধান কারণ কি? অ্যান্সার কি? হাইড্রোজেন বন্ড। অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই সিম্পল। আচ্ছা, তারপর দেখো নিম্ন যৌগগুলোর কেন্দ্রীয় ধাতব আয়নের সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় মানে যে ইয়াটা আছে ধাতব আয়ন, তার সাথে যে কয়টা অণু দেখবা সেটাই সন্নিবেশ সংখ্যা। দেখো, ও তো কেন্দ্রীয়, আয়রন কেন্দ্রীয়, ক্রোমিয়াম কেন্দ্রীয়। তাহলে কোবাল্টের সাথে মোট কয়জন আছে? 5টা অ্যামোনিয়া আর একটা ব্রোমিন। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা 6। এখানে 6টা সায়ানাইড আছে, এখানে সন্নিবেশ সংখ্যা 6। এখানে 4টা অ্যামোনিয়া, 2টা ক্লোরিন, এখানে সন্নিবেশ সংখ্যা 6। তো বিষয়টা কিরকম থাকে একটু তোমাদেরকে দেখাই। ধরো কোবাল্ট 2+, এখানে একটা অ্যামোনিয়া, এখানে কোবাল্ট ধরো এখানে 3+ আকারে থাকে, 3+, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, কত হলো? 3, 4, 5, আর এখানে একটা ব্রোমিন। হ্যাঁ, এরকম আর কি। তো ওভারঅল থাকে হচ্ছে এটা 2-, ঠিক আছে, 2+, আর এটার সাথে 2টা ক্লোরাইড মাইনাস। ঠিক তেমনি এখানে খেয়াল করো, ক্রোমিয়ামটা থাকতেছে 3+ আকারে, এটা থাকতেছে 2-। তাহলে এখানে একটা, তাহলে ওভারঅল কত? এটা প্লাস আয়ন থাকতেছে আর এখানে একটা মাইনাস আয়ন থাকতেছে। হ্যাঁ, এখানে একটা মাইনাস আয়ন থাকতেছে। বাস, এইভাবে জিনিসগুলো বন্ধন তৈরি করে আর কি। হ্যাঁ, ধরো এটারও এক্সাম্পল যদি দিই, তাহলে ক্রোমিয়াম থাকবে 3+, তাহলে তার চারপাশে অ্যামোনিয়া আছে 1, 2, 3, 4, এই পাশে একটা ক্লোরাইড, এই পাশে একটা ক্লোরাইড, শেষ। তাহলে টোটাল 3টা প্লাস আর 2টা মাইনাস, তাহলে ওভারঅল একটা প্লাস, তাহলে একটা মাইনাসের সাথে বন্ধন তৈরি করবে। এই বাকিটা তো সাইনাইড, তো তোমরা পারবাই। তো এটা গেল আমাদের সিস্টেমটা, বোটেক্স আসছিল এটা। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ফেরিসায়ানাইড কি কি ধরনের বন্ধন দ্বারা তৈরি? খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, সিরিয়াল ওয়াইজ করবা। কিভাবে? ফার্স্টে লিখবে এভাবে, অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। তাহলে এটা কি হলো? আয়নিক। আয়নিক হলো কয়টা? একটা। তারপর অ্যামোনিয়ামটাকে খেয়াল করো, অ্যামোনিয়ামটাকে এভাবে লেখা যায় না? অ্যামোনিয়া তার একটা মুক্ত জোড় H+ কে দিয়ে যে সন্নিবেশ সমযোজী বন্ধন করে অ্যামোনিয়াম তৈরি করে, তাই না? অ্যামোনিয়াম তৈরি করে। এটা কোন ধরনের বন্ধন? সন্নিবেশ। সন্নিবেশ কয়টা আছে ভাইয়া? একটা। আর একটা নাইট্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন থাকে, এটা কি ধরনের বন্ধন ভাইয়া? সমযোজী। সমযোজী আছে কয়টা ভাইয়া? 3টা। তাহলে টোটাল কয়টা বন্ধন হলো? 1, 2 আর 3, 2, 5টা বন্ধন। কয়টা টাইপের? 3 ধরনের বন্ধন বিদ্যমান। আচ্ছা, পাশাপাশি কি লিখছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড। ফেরো মানে যেখানে আয়রনের জারণ মান 2, ফেরি মানে যেখানে আয়রনের জারণ মান 3। তো খেয়াল করো, K3Fe(CN6), এটা আর কি ফেরিসায়ানাইড। ফেরো হইলে এখানে K4 হইতো। এই তাহলে দেখো, আয়রন আছে, সায়ানাইড কয়টা আছে? 6টা, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তাহলে পটাশিয়াম মানে আয়রনটা এখানে কোন অবস্থায় থাকে বলতেছিলাম? +3। তাহলে দেখো +3, তাহলে এই টোটালটা হবে +3। তো সরি, +3 তো না,
এক মিনিট, আমার কাছে যে সায়ানাইড গুলা থাকে প্রতিটা সায়ানাইড কিন্তু এইভাবে বন্ধন আকারে থাকে, হ্যাঁ। তাহলে সায়ানাইডে দেখো একটা হাত খালি, তাহলে -1 আকারে থাকে, তাহলে মাইনাস 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 মাইনাস, তাহলে +3 আর -6, তাহলে কত হলো -3 আর একটা 3k প্লাস, এরকম ভাবে বন্ধন তৈরি করে। তাহলে দেখো তো এখানে আয়নিক বন্ধন কয়টা হলো? 3টা। তাহলে আয়নিক হইলো হচ্ছে 3টা। আচ্ছা, সন্নিবেশ কয়টা? 1 2 3 4 5 6, তাহলে সন্নিবেশ বন্ধন হইলো 6টা। আচ্ছা, আর প্রতিটা সায়ানাইডে কয়টা করে সমযোজী বন্ধন আছে? 3টা করে না প্রতিটা সায়ানাইড, তাহলে সায়ানাইড কয়টা আছে? 6টা। তাহলে সমযোজী কয়টা আছে ভাইয়া? 3 × 6 = 18টা। তাহলে মোট বন্ধন কয়টা হলো? 18 আর 9 27টা। 27টা, তাহলে এখানে টোটাল 27টা বন্ধন আছে আর 3 ধরনের বন্ধন আছে, সিম্পল। আচ্ছা, তারপর দেখো হুইচ ইজ ইনকারেক্ট, কোনটা এখানে সঠিক নয়। আচ্ছা, সাইজ অফ অ্যানায়ন, দেখো আয়োডিনের অ্যানায়ন সবচেয়ে বড়, দেন ব্রোমিন, দেন ক্লোরিন, দেন ফ্লোরিন, যে গ্রুপের নিচে গেলে আয়নের আকার বাড়ে। তো এটা তো সবার জন্যই, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে, এটা কারেক্ট। বলছে ইনকারেক্ট কোনটা, হ্যাঁ, কোভালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস। আচ্ছা, ইয়েতে কি বলছিল? ফাজান্স লতে কি বলছিল? হ্যাঁ, ফাজান্স লতে বলছিল যে অ্যানায়নের সেম, ধরো ক্যাটায়ন গুলো যদি সেম হয় সেই ক্ষেত্রে অ্যানায়নের সাইজ, হ্যাঁ, অ্যানায়নের সাইজ যত লার্জ জিনিসটা তত বেশি কোভালেন্ট। তাইলে কোভালেন্ট ক্যারেক্টারিস্টিক্স তো এরকমই যাবে, আয়োডিন, দেন ব্রোমিন, দেন ক্লোরাইড, দেন ফ্লোরাইড, এটা গেল কোভালেন্ট। তাহলে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স কি হবে? অপোজিটটা না? তাহলে কোভালেন্ট ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে, বাট দেখো আয়নিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ, এটা কিন্তু ভুল। তার মানে আবার সলিবিলিটি ডিক্রিজ, সলিবিলিটি ডিক্রিজ মানে কি? দেখো জিনিসটা হচ্ছে খুব সিম্পল, তোমার আয়নিকের সাথে অ্যালাইন্ড কে? অ্যালাইন্ড হচ্ছে সলিবিলিটি। তো তুমি একটু খেয়াল করে দেখো, এই বরাবর যদি তোমার কোভালেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ করে, তাহলে অপর সাইডে কি হবে? আয়নিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ করে। তাহলে দেখো আমার অ্যান্সারটা কি হবে? দেখো আয়নিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ কি হবে? এইটা, এটা যেটা লিখছে এটা কিন্তু রং। দেখো তার মানে কি? সিলভার আয়োডাইড গ্রেটার দেন সিলভার ব্রোমাইড গ্রেটার দেন সিলভার ক্লোরাইড গ্রেটার দেন সিলভার ফ্লোরাইড, এটা কোন ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী? কোভালেন্ট। তাহলে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী কি হওয়া উচিত? মানে উল্টা, অপোজিট, মানে এইভাবে যাওয়া উচিত, কিন্তু এখানেও সেমটাই দেখাইছে। তার মানে অ্যান্সার কিন্তু এটা রং। তার মানে ইনকারেক্ট কোনটা? সি ইনকারেক্ট। শেষ, আইটিতে আসছিল। নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? আচ্ছা, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম। আচ্ছা দেখো এখানে অ্যানায়ন গুলো সেম, ক্যাটায়ন গুলো খেয়াল করো, এটা +2, এটা +3, এটা +4, এটা +1। তাহলে এদের ফাজান্স লতে কি বলছে? যেসব ক্যাটায়নের চার্জ ডেনসিটি খুব বেশি, যেসব ক্যাটায়নের চার্জ ডেনসিটি খুব বেশি, সেই সব ক্যাটায়নের ক্ষেত্রে আমার কি করতে হবে? ওগুলা কোভালেন্ট ক্যারেক্টারিস্টিক্স শো করে, হ্যাঁ। কোভালেন্ট মানে সমযোজী। তাহলে সমযোজী বন্ধন কে বেশি শো করে এখানে? দেখো তো ভাইয়া, সমযোজী বন্ধন সবচেয়ে বেশি কার? যার চার্জ ঘনত্ব বেশি, হ্যাঁ, যার চার্জ ঘনত্ব বেশি। তাহলে খেয়াল করো, সিলিকন, দেন অ্যালুমিনিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন সোডিয়াম, এটা কি হবে? এটা হচ্ছে সমযোজী কার বেশি? যাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি তাদের কিন্তু গলনাঙ্ক সবচেয়ে কম, কারণ গলনাঙ্ক স্থূলনাঙ্ক কার বেশি? আয়নিকের। তাহলে সমযোজী যার বেশি তার কি হবে? গলনাঙ্ক কম হবে। তাহলে অ্যান্সার কিন্তু সি, যেহেতু ওর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি তার মানে ওর গলনাঙ্ক হবে সবচেয়ে কম, সিম্পল। আচ্ছা ওকে, তো যেটা বলতেছিলাম যে নিচের কোন আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি? যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার পোলারায়ন ক্ষমতাও বেশি। সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? মানে ক্যাটায়নের ক্ষেত্রে যার সাইজ ছোট তার পোলারায়ন বেশি। তাহলে এই সবগুলোর মধ্যে সাইজ সবচেয়ে ছোট কার? অবশ্যই লিথিয়ামের, তাই না? লিথিয়ামের সাইজ সবচেয়ে ছোট, তাহলে তার ওর পোলারায়ন ক্ষমতা হবে সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর আসি, এটা যেহেতু গ্রুপ 1 আর কি। নিম্নলিখিত যৌগসমূহকে আয়নিক ধর্মের নিম্নতর ক্রমানুসারে সাজাও। ওকে, বইয়ের 18-19 সালে আসছিল। দেখো, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো আমরা যদি একটু বুঝি, সিস্টেমটা হচ্ছে খুব সহজ, কিন্তু এর পরেরটার জন্য কিন্তু সেম জিনিস, যে আমার এখানে ক্যাটায়নটা সেম, তাহলে শুধু অ্যানায়ন নিয়ে কাজ করি। দেখো, ফ্লোরাইড, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, এর পরেরটাও কিন্তু সেমই, হ্যাঁ। বলছে কি? আয়নিক ধর্ম অনুসারে। এখন ফাজানের নীতি কি বলছে? ফাজানের নীতি বলছে যে অ্যানায়নের আকার যার যত বড় তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। অ্যানায়নের আকার বড় হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে কখন? যখন অ্যানায়নের আকার ছোট হবে। তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে কখন বলতো? যখন অ্যানায়নের আকার যত ছোট হবে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে কার? ফ্লোরাইডের আগে। সোডিয়াম ফ্লোরাইড, দেন সোডিয়াম ক্লোরাইড, দেন সোডিয়াম ব্রোমাইড, দেন সোডিয়াম আয়োডাইড। শেষ, সবচেয়ে নিম্ন আয়নিক বৈশিষ্ট্য হবে কার? সোডিয়াম আয়োডাইডের। নিম্নলিখিত যৌগসমূহকে পানিতে দ্রাব্যতার নিম্নক্রম অনুসারে সাজাও। শোনো, যার আয়নিক বৈশিষ্ট্য বেশি
আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি পোলারিটি বেশি, পোলারিটি যদি বেশি থাকে তাহলে পানিও তো একটা পোলার দ্রাবক, তাহলে ওর সাথেও কি হবে, মিশতে পারবে সহজে, মানে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে আয়নিক বৈশিষ্ট্য যার বেশি দ্রাব্যতাও তার বেশি। তো সিম্পল, এর পরেরটা আমি যদি সুন্দর মতো বসাই দিই, যেহেতু এখানেও ক্যাটায়ন সেম, অ্যানায়ন দিয়ে কাজ করতে হবে, সো ফ্লোরাইড, তাহলে সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি, দেন সিলভার ক্লোরাইড, দেন সিলভার ব্রোমাইড, দেন হচ্ছে সিলভার আয়োডাইড, এই আর কি। এভাবে সুন্দর করে আমরা চাইলে লিখতে পারি। আচ্ছা, সো চলো এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, স্টেনাস ক্লোরাইড এন্ড স্টেনিক ক্লোরাইড এর মধ্যে কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? দেখো আমরা জানি ফাজানের নীতি কি বলছিল, যেখানে চার্জ মানে যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। দেখো এখানে টিনের হচ্ছে +2, এখানে টিনের হচ্ছে +4, তাহলে ওর যেহেতু চার্জ বেশি তাহলে ওর কি বেশি বলতো, পোলার আয়ন বেশি। তাহলে পোলার আয়ন যেহেতু ওর বেশি তাহলে ওর কোন বৈশিষ্ট্য বেশি বলতো, সমযোজী বৈশিষ্ট্য বেশি। আর যার সমযোজী বৈশিষ্ট্য বেশি সেগুলো নরমালি একটু গ্যাসীয় টাইপের হয়, এটার ধর্ম হচ্ছে উদ্বায়ী, মানে উদ্বায়ী বলি আর কি আমরা। আর টিন ক্লোরাইড যেটা, এটা কিন্তু যেহেতু ওর সমযোজী বৈশিষ্ট্যটা কিছুটা কম, তার মানে ওর মধ্যে কোন বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য বেশি, মানে পানিতে দ্রাব্যতা একটু বেশি, তার মানে এটার ভৌত অবস্থা কিন্তু তরল, এটার ভৌত অবস্থা হচ্ছে তরল। দেখো লিখে ফেলছি, বইয়ের 3-4 সালে আসছিল। আচ্ছা, which of the following is correct, কোনটা সঠিক, এভাবে লিখতে হবে। দেখো PI5, জেনন ফ্লোরাইড, ICl5, সালফেট, এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে যে সংকরায়নের যে সূত্রটা আমরা পড়ছিলাম ওই দিক দিয়ে বের করে ফেলি। চলো, x = ½ V + M - C + A, এইভাবে কিন্তু পড়া যায়, যেখানে ভিটা কি, এম কি, সি কি বলতেছি। তাহলে V M C A, তাহলে এইভাবে করে আমরা কি বের করে ফেলতে পারবো, x এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে, সবার জন্য। তো ফার্স্টে PI5 দিয়ে করি। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যে সংখ্যা কম থাকে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা, ঠিক আছে। এম হচ্ছে মনোভ্যালেন্ট, মনোভ্যালেন্ট মানে একযোজী যেসব পরমাণুগুলো আছে তাদের সংখ্যা। আয়োডিনের যোজনে কিন্তু এক, কয়টা আছে, 5টা, তাহলে তার সংখ্যা। ক্যাটায়ন মানে ক্যাটায়নিক চার্জ, এখানে কোনো চার্জ নাই। অ্যানায়নিক চার্জ, এই দুইটা শূন্য কখন হবে, যখন একটা যৌগ স্থিতিশীল যৌগ থাকবে, চার্জিত যৌগ না। আচ্ছা, তাহলে এক্স এর মানটা কি, ½ V + M - C + A, তাহলে 5 5 10 2 দিয়ে ভাগ করলে হয় 5। 5 মানে সংকরণ হওয়া উচিত হচ্ছে ধরো sp3d, এরকম আর কি। তাহলে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় বা বাই পিরামিডাল হবে, তার মানে এটা কিন্তু ভুল। আচ্ছা, ভালো কথা। এবার আসি, কোনটা আছে, জেনন ফ্লোরাইড XeF4, এখানে কেন্দ্রীয় পরমাণু জেনন, তাহলে সর্বশেষ কক্ষপথ যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, কয়টা আছে ইলেকট্রন, 8টা, 8। ফ্লোরিন একযোজী, তাহলে কয়টা আছে, 4টা, তাহলে 4। বাকিগুলো তো এটা তো যেহেতু একটা স্থিতিশীল যৌগ তাহলে কোনো চার্জ থাকবে না। তাহলে 8 4 12, 8 4 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6। 6 হলে আমরা কি লিখবো, sp3d2। sp3d2 মানে কিন্তু অক্টাহেড্রাল, আর এখানে লেখছি টেট্রাহেড্রাল, হইলো না। অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, হইলো না। আচ্ছা, তারপর কি আছে দেখো, সালফেটটা আগে করি, SO4 2-, তাহলে আরো ভালো শিখবে। এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, শেষ কক্ষপথে ইলেকট্রন 6টা। অক্সিজেনের যোজনী 2, তার মানে এখানে একযোজী কিছু নাই। আচ্ছা, এটা কিন্তু একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, তার মানে ক্যাটায়নের চার্জ 0। এটা যেহেতু একটা অ্যানায়ন, অ্যানায়নের চার্জ কত, 2 না, -2, তো শুধু 2 বলবো আর কি, তাহলে 2। তাহলে এখানে দেখো তো অ্যানায়নটা যোগ হবে ভি এর সাথে, তাহলে 6 + 2 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে এটা সংকরণ sp3 মানে চতুস্থলক। এখানে তো চতুস্থলক লেখে নেই, তার মানে এটাও ভুল, তার মানে অ্যান্সার তো সি হবে। আগে দেখি সিটা কি, দেখো ICl5, ICl5 আয়োডিনের সর্বশেষ কক্ষপথ, যেহেতু একটা হ্যালোজেন, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে 7টা। ক্লোরিন একযোজী, একযোজী আছে 5টা, এটা কোনো চার্জিত কণা না, তাহলে 7 5 12/2 মানে কত, 6। 6 মানে হচ্ছে sp3d2, ঠিক আছে। তো এটার শেপটা আসলে কেমন হয় আমি তোমাদেরকে দেখাই। ICl5, তো আই একটা থাকে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ধরো পুরো ডিটেইলসে একটু ব্যাখ্যা করি। আই, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে থাকে আরেকটা ক্লোরিন, এই পাশে থাকে আয়োডিনের মুক্তজোড়, কারণ 5টার সাথে বন্ধন করছে, অত সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 7টা, তাহলে এখানে একটা মুক্তজোড় থেকে যাবে। তাহলে জিনিসটা দেখতে কেমন, বলছে কি স্কোয়ার পিরামিডাল, জিনিসটাকে অনেকটা আমরা কিভাবে ধরতে পারি স্কোয়ার পিরামিডাল, দেখো শেপটাও বুঝাই দিই তোমাদেরকে। দেখো এইটুককে তো দেখতে একটা স্কোয়ারের মতো লাগে, হুম, আবার এই যে এই পোর্শনটুকুকে দেখতে একটা পিরামিডের মতো লাগে, তো বা এই পোর্শনটাকে দেখতেও একটা পিরামিড, এই পোর্শনটাকে দেখতেও একটা পিরামিড, এই পোর্শনটাকে দেখতেও একটা পিরামিড, বাট মুক্তজোড় আছে তো কাউন্ট হচ্ছে না। তো এটা আসলে স্কোয়ার শেপের একটা পিরামিডের মতো, তো এই জন্য এটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল, তার মানে এটা ঠিক আছে। সো অ্যান্সার কিন্তু সি। ওকে, আইওটিতে আসছিল 21-22 সালে। ক্লোরিন দ্বারা গঠিত যৌগ ClF3 নিচের কোন হাইব্রিড বন্ড অরবিটাল তৈরি করে, যে সেম সূত্র দিয়ে চলো করে ফেলি আমরা।
তাহলে x ইকুয়াল টু হাফ b প্লাস m মাইনাস c প্লাস a। তাহলে আমার কি করতে হবে দেখো তো, বি এম সি এ এক্স বের করতে হবে। এটা হচ্ছে ClF3, কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা কম। তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ যেহেতু একটা হ্যালোজেন, কয়টা থাকবে ইলেকট্রন? 7টা। ফ্লোরিন একযোজী, কয়টা আছে? 3টা। এটা যেহেতু একটা স্থিতিশীল যৌগ তাহলে এগুলোর কোনো মান নাই। 7 3 10, 10 এ 2 দিয়ে ভাগ করলে হয় 5, 5 মানে হচ্ছে sp3d। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, sp3d। শেষ। আচ্ছা, তারপর দেখো, which of the following molecule has tetrahedral shape? টেট্রাহেড্রাল বা চতুস্থলক কার মধ্যে থাকে ভাই? sp3 এর মধ্যে থাকে। sp3 এর মধ্যে থাকে। তাহলে এগুলোর মধ্যে sp3 কার হবে? চলো একটু বের করি। দেখো, ভি এম সি এ এক্স, ঠিক আছে? এই দুই কোনোটারই কিন্তু আসলে সবগুলা চার্জিত না, তার মানে এই দুইটার হিসাব করার দরকার নাই। তাহলে এক্স ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ ভাইয়া। তাহলে দেখো কি কি আছে, জেনন টেট্রাফ্লোরাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড, তারপর হলো সালফার টেট্রাক্লোরাইড, আয়োডিন টেট্রাক্লোরাইড। দেখো, জেননের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 8টা, কারণ নিষ্ক্রিয় গ্যাস। ফ্লোরিন হচ্ছে একযোজী, 4টা। 8 4 12, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 6 দরকার নেই আমার। এক্স ইকুয়াল টু কত দরকার? 4 টেট্রাহেড্রাল, তার মানে এটা বাদ। আচ্ছা, তারপর লাস্টেরটা থেকে শুরু করি। আয়োডিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 7টা, যেহেতু একটা হ্যালোজেন। 7। ক্লোরিন হচ্ছে কি ভাইয়া বলতো? এখানে ক্লোরিন যেটা, এটা ICl4 মাইনাস হবে আর কি, একটু বলেছে। হ্যাঁ, ICl4 মাইনাস হবে যেহেতু। তাহলে এই হিসাবটা ভুল, VMCA। ওকে, যেটা বলতেছিলাম, ক্লোরিনের এখানে টোটাল ইলেকট্রন মানে একযোজী, যেহেতু এটা আছে 4টা। এটা যেহেতু ক্যাটায়ন নাই, এটার একটা অ্যানায়নিক ভ্যালু আছে। অ্যানায়ন কি? 1 1। তাহলে 7 4 11, 12, 12 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে এটাও হবে না, ঠিক আছে? এটাও হবে না, এটাও বাদ। আচ্ছা, তাহলে এটাও শূন্য, এই দুটোও শূন্য, এই দুটোও শূন্য। দেখো, সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন 6টা, এক যদি আছে 4টা, 6 4 10, 10 2 দিয়ে ভাগ করলে 5, এটাও হবে না। তাহলে অ্যান্সার এটাই হবে। দেখি কেমনে। সিলিকনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 4টা, এক যদি আছে 4টা, 4 4 8 2 দিয়ে ভাগ করলে হয় 4, তার মানে এটাই আমাদের ঠিক অ্যান্সার। ঠিক আছে, সুন্দর করে জিনিসগুলো বুঝতে হবে আর কি। এই আচ্ছা, sp2 সংকরণ দ্বারা একটি কার্বন কোন বন্ধন দ্বারা গঠন করে? sp2, হ্যাঁ sp2, খেয়াল করো, এই যে কার্বন আছে আমার কাছে, sp2 কখন হয়? যখন তার আসলে 3টা সিগমা বন্ধন হয় তখন আর কি আসলে। হ্যাঁ, এই যে একটা সিগমা, দুইটা সিগমা, আরেকটা সিগমা। তাহলে কার্বনের হাত তো 4টা, তাহলে আরেকটা কি হইতে হবে? পাই। এছাড়া কিন্তু sp2 সম্ভব না। sp2 মানে কি? একটা s আর দুইটা p, মানে 3টা হাত ইউজ করবে। এই একটা s দুইটা p, 3টা হাত ইউজ করবে, আরেকটা হাত খালি থাকবে বা পাই বন্ধন গঠন করবে, যেটাই করুক। কারণ যেগুলো অযুগ্ম ইলেকট্রন সেগুলো পাই বন্ধন গঠন করে। তাহলে টোটাল দেখো তো কয়টা সিগমা লাগতেছে আমার? একটা পাই লাগতেছে আর 3টা সিগমা লাগতেছে। এরকম অপশনে কোথায় আছে? একটা পাই এন্ড 3 সিগমা বন্ডস। দেখছো, বইতে আসছিল 13 14 সালে। তারপর দেখো, নিচের নমুনা সারিগুলো বর্ধিত বন্ধন কোণ অনুসারে লেখো, কার বন্ধন কোণ বড়? আচ্ছা, আমরা VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এই তথ্য থেকে জানি যে ইলেকট্রন যত বাড়ে, ইলেকট্রন মানে লোন পেয়ার বা মুক্ত জোড় যত বাড়ে, বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল তত কমে, বন্ধন কোণ তত কমে। তার মানে খেয়াল করো, NO2 তো আমার নিউট্রাল, এটার মধ্যে যদি আমার ইলেকট্রন বাড়াই তাহলে এটার কিন্তু বন্ধন কোণ কমে গেছে, এটা নিউট্রাল। আর যদি ওর মধ্যে ইলেকট্রন কমাই তাহলে কি বিকর্ষণ কমবে, বিকর্ষণ করে বন্ধনটা আরো প্রসারিত হবে, মানে এখানে বন্ধন কোণ বাড়বে। তাহলে সবচেয়ে বেশি এ, দেন নিউট্রাল, দেন এটা। তাহলে আগে কি হবে? NO2, দেন NO2 মাইনাস। মানে কি মাইনাস? মানে কি একটা ইলেকট্রন আমি এক্সট্রা পুশ করছি, ইলেকট্রন এক্সট্রা পুশ করলে কি হবে? বন্ধনের মধ্যে বিকর্ষণ হয়ে আরো চাপাই দিবে, বন্ধন হ্রাস পাবে। এই যে VSEPR থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। হ্যাঁ, তোমরা তো বেসিক ক্লাসে দেখছোই। আচ্ছা, তারপর আসি কি বলছে, CH4 CH3 মাইনাস CH3 প্লাস এর আকৃতি ও বন্ধন কোণের মান লেখো। খুব সিম্পল, আগে এই তিনটারই হাইব্রিডাইজেশন বের করি চলো। x ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো, একটা হলো CH4, একটা হলো CH3 মাইনাস, একটা হচ্ছে CH3 প্লাস। তাহলে ভি এম সি এ এক্স, তিনটাই বের করি চলো। ফার্স্টে এটা খেয়াল করো, CH4 কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা ভাইয়া? শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে তোমার 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। হ্যাঁ, সিম্পল, সবার জন্য লিখতেছি আর কি। আচ্ছা, হাইড্রোজেন গুলো একযোজী, এখানে আছে 4টা, এখানে আছে 3টা, এখানেও আছে 3টা। এটার কোনো ক্যাটায়নিক চার্জ নাই, অ্যানায়নিক চার্জও নাই। 4 4 8 2 দিয়ে ভাগ করলে হয় 4, মানে এটা sp3। sp3 মানে কত? 109.5। আচ্ছা,
এরপর দেখো CH3 মাইনাস, দেখো মাইনাস মানে ক্যাটায়নিক চার্জ নাই বাট অ্যানায়নিক চার্জ আছে, তাহলে 4 3 7 আর 1 8, 8 2 দিয়ে ভাগ করলে 4 হয়, sp3 হবে। কিন্তু খেয়াল করো যেহেতু একটা মাইনাস আছে, মাইনাস থাকা মানে কি ভাই একটু আগেই বলছি VSEPR এর থিওরি, মাইনাস মানে এই একটা ইলেকট্রন গুলা বন্ধন গুলাকে বিকর্ষণ করে চাপাই দিবে, মানে বন্ধন কোণ কমে যাবে, মানে থিটা উইল বি লেস দেন 109.5 ডিগ্রি। আচ্ছা, আর CH3 প্লাস এটা কি, তোমার এটা তো ক্যাটায়ন, ক্যাটায়নিক চার্জ 1, অ্যানায়নিক চার্জ 0, তাহলে ক্যাটায়নিক চার্জটা তো বিয়োগ হয়, 4 3 7 থেকে 1 বিয়োগ দিলে হয় 6, 6 এর 2 দিয়ে ভাগ দিলে হয় 3, তাহলে এটা কিন্তু sp2, sp2 এর বন্ধন কোণ কত 120 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা তাহলে বন্ধন কোণের ক্রমও যদি আমি লিখি তাহলে এরকম হবে CH3 প্লাস ইজ গ্রেটার দেন, বন্ধন কোণ ক্রম ইজ গ্রেটার দেন CH4 ইজ গ্রেটার দেন CH3 মাইনাস। হ্যাঁ, এটা কিসের ক্রম, বন্ধন কোণ, বন্ধন কোণের ক্রম, ঠিক আছে, বন্ধন কোণের ক্রম। শেষ, সিম্পল, আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো নিচের জৈব অণুর সংকরণ সমূহ শনাক্ত করো এবং সেই সাথে মোট পাই বন্ধন ও সিগমা বন্ধন লেখো। আচ্ছা, পাই বন্ধন কয়টা, সিগমা বন্ধন কয়টা, চলো লিখি। সিঙ্গেল বন্ধন গুলাই পাই বন্ড, দেখো সিঙ্গেল বন্ধন গুলা সিগমা বন্ড, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে সিগমা আছে 10টা। আবার বলি 1 2 3 4 5 6 7 8 9 10, সরি এটা মনে ভুল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই। আচ্ছা এবার যদি পাই বন্ড গণনা করি, পাই বন্ড হচ্ছে সিঙ্গেলের উপর এক্সট্রা যে কটা আছে, তাহলে এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এই যে 1 2 দুইটা, তাহলে পাই বন্ড টোটাল কয়টা হলো 3টা। তো লাস্ট বার যদি আরেকটা গুনি, সিঙ্গেল বা সিগমা বন্ড 1 2 3 4 5 6 7 8 9 10টা সিগমা বন্ড। পাই হচ্ছে সিঙ্গেলের উপরে যে কটা থাকে, তাহলে এখানে একটা আর এখানে দুইটা আছে, তাহলে 1 2 3 তিনটা, তাহলে 10টা সিগমা 3টা পাই। শেষ, বইটা আসছিল 19-20 সালে। হ্যাঁ, আচ্ছা তারপর আচ্ছা এখানে আর একটা কথা বলছে, নিচের জৈব অণুর সংকরণ সমূহ চিহ্নিত করো। আচ্ছা চিহ্নিত করার সিস্টেম তোমাদেরকে শিখাই দিই, সবসময় মনে রাখবা কার্বন যদি সিঙ্গেল বন্ডে থাকে অলওয়েজ তাহলে এটা হবে sp3, কার্বন কার্বন ডাবল বন্ডে থাকে মোস্ট অফ দা টাইম এটা হয় sp2, আর ট্রিপল বন্ডে থাকলে ওটাকে আমরা বলি sp। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি অন্য একটা কালারের পেন ইউজ করি, এই দুইটার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এই দুইটার মধ্যেই কি কাজ করতেছে, sp2, ডাবল বন্ড আছে। একটা পাই মানে কি, একটা পি ইউজ হয় নাই, এজন্য তো sp2 হয়েছে, sp3 হয়নি, একটা পি বাদ। আচ্ছা এই কার্বনে দেখো 4টা হাতি সিঙ্গেল, কোনো ডাবল বন্ড নাই, তার মানে এটা কিন্তু আবার sp3। হ্যাঁ, 4টা ইউজ হয়েছে। এখানে আবার দেখো এই কার্বনে পাই বন্ড কয়টা, এই দুইটাতে পাই বন্ড কিন্তু দুইটা, মানে দুইটা পি ব্যবহার হয়ে গেছে, তারা শুধু sp, এই যে লিখছি ট্রিপল বন্ড থাকলে হবে sp সংকরায়ন। দেখো সংকরায়ন গুলো আমরা চিহ্নিত করলাম, পাশাপাশি সিগমা ও পাই বন্ধনও চিহ্নিত করলাম সহজ টেকনিকে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো নিম্নলিখিত যৌগসমূহকে বন্ধন কোণের নিম্নতর ক্রমানুসারে সাজাও। ওকে, তাহলে আগে চলো যৌগগুলো একটু লিখি, যে সেম x ইকুয়াল টু হাফ b প্লাস m মাইনাস c প্লাস a দিয়ে, তাহলে কি কি থাকলো v m c a, তাহলে x, তাহলে কি কি আসতেছে আমার CH4 NH3 BeCl2 H2O। আচ্ছা এই দুইটা ঘরের কোনো প্রয়োজন নাই যেহেতু সবগুলা স্টেবল, তাহলে আমাদের কি করতে হইতেছে দেখো তো, কেন্দ্রীয় পরমাণু কার্বন, শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা, হাইড্রোজেন একযোজি আছে 4টা, 4 4 8 2 দিয়ে ভাগ করলে হয় 4, মানে sp3, মানে 109.5 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা অ্যামোনিয়া সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা, হাইড্রোজেন 3টা আছে একযোজি, 5 3 8, 8 2 দিয়ে ভাগ করলে 4, এটাও sp3, কিন্তু নাইট্রোজেনের মধ্যে কিন্তু একটা মুক্তজোড় আছে, মুক্তজোড় থাকার কারণে VSEPR এর থিওরি অনুযায়ী বন্ধন কোণ কমে যাবে, কমে এটা হয় 107 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা বেরিলিয়াম ক্লোরাইড, দেখো বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন 2টা, ক্লোরিনও একযোজি আছে 2টা, 2 2 4, 4 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 মানে হচ্ছে শুধু sp সংকরায়ন, sp সংকরায়ন মানে কত, সরল রৈখিক 180 ডিগ্রি। আচ্ছা লাস্ট H2O অক্সিজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা ভাইয়া, 6টা, হাইড্রোজেন একযোজি কয়টা আছে, 2টা, 6 2 8 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে কি হয় sp3, কিন্তু অক্সিজেনের মুক্তজোড়, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা আছে, 2টা বন্ধন করছে আরো 4টা বাকি, তাহলে এখানে মুক্তজোড় যেহেতু বেশি, আগের চেয়ে বেশি, তাহলে বন্ধন কোণ আরো বেশি কমবে, তখন বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি। তো আলটিমেটলি সিরিয়াল অনুযায়ী যদি সাজাই সবচেয়ে বেশি হবে বেরিলিয়াম ক্লোরাইড, দেন হবে হচ্ছে CH4, দেন হবে NH3, দেন হবে H2O। শেষ হয়ে গেল। আচ্ছা বইটা আসলে এটা 18 সালে। আচ্ছা চিত্রের সাহায্যে দেখাও যে, বুঝছো তো, মানে sp টা সবচেয়ে বড়, তারপর হচ্ছে sp3 নরমাল,
দেন একটা মুক্ত জোড়ের কারণে বন্ধন কোণ কমছে, দুইটার জন্য আরো কমছে। এই আচ্ছা, তারপর দেখো চিত্রের সাহায্যে দেখাও যে বইটা এটা দুইবার আসছে। হ্যাঁ, সিগমা বন্ধন এস এস এসপি বা পিপি অরবিটালের মাধ্যমে হলেও পাই বন্ধন শুধু পিপি অরবিটাল। এটা তো সহজ। এস এস মানে কি, যে এরকম এস এস, এসপি মানে হচ্ছে এরকম এসপি, পিপি মানে হচ্ছে এরকম, মানে সরাসরি অধিক্রমণ। এই চিত্রগুলো আঁকলেই হবে। পিপি আর পিপি হচ্ছে এইটার কথা বলছে। হ্যাঁ, এটা হচ্ছে পাই। শেষ। এগুলো হলো সিগমা। এই চারটা চিত্র আঁকলেই ফুল নাম্বার শেষ, কিছুই লাগবে না। আচ্ছা, C2H4 যৌগে পাই বন্ধন গঠনে কোন অরবিটাল অধিক্রমণ দায়ী? কোন কোন অরবিটাল অধিক্রমণ দায়ী? আচ্ছা, C2H4 খেয়াল করো, C2H4 C2H4 এখন সবসময় মনে রাখবা, পাই বন্ধন গঠন করতে অবশ্যই পি অরবিটালই দায়ী থাকবে, পি অরবিটাল দায়ী থাকবে। কিভাবে? জাস্ট একটু খেয়াল করে দেখো, বোটেক্সে আসছিল কোশ্চেনটা। এই দেখো, এই কার্বন কয়জনের সাথে বন্ধন করতেছে? সরাসরি 1 2 আর এখানে একটা 3টা, 3 জনের সাথে বন্ধন করছে, তাই না? 3 জনের সাথে বন্ধন করছে, তাহলে একটা এস ব্যবহার হয়েছে, দুইটা পি ব্যবহার হয়েছে। তাহলে কি একটা যে পি আছে, সে ফর এক্সাম্পল পিজেড, এটা তো অসংকরিত। এই কার্বনে কি সেম না? এই কার্বনও সেম না? দেখো তো, এ ওর সাথে বন্ধন করছে, এর সাথে বন্ধন করছে, আর এর সাথে বন্ধন করছে, 3 জনের সাথে। তাহলে এটাও তো sp2, তাহলে এরও তো ধরো পিজেড খালি। তাহলে ব্যাপারটা কি হয়েছে দেখো তো, ব্যাপারটা অনেকটা এরকম হচ্ছে না, যে ওর একটা পিজেড ওর একটা পিজেড মিলে কি গঠন করছে? পাই বন্ড গঠন করছে। সিম্পল। তাহলে পাই বন্ধন গঠনে কোন কোন অরবিটাল দায়ী? পিজেড পিজেড দায়ী। শেষ। পিজেড পিজেড দায়ী হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো FeCO5, এটার মানে হচ্ছে পেন্টা কার্বামিনো আয়রন। এর সংকরায়ন ও আকৃতি আলোচনা করা। আচ্ছা, একটা জিনিস তো মনে রাখতে হবে, কার্বন মনোক্সাইড এটা কিন্তু শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড যে হচ্ছে কি করবে, ওই ইলেকট্রন গুলাকে চাপায় দিয়ে জোড়া বানায় দিবে। হ্যাঁ, আমি একটু পুরোটা আঁকি তারপর বুঝাচ্ছি। আর কার্বন মনোক্সাইড কিন্তু একটা যৌগ, ওর জারণ মান 0, তাহলে আয়রনেরও জারণ মান কিন্তু 0 এখানে। হ্যাঁ, দেখো আয়রন হচ্ছে 26, তাহলে কি লিখবো? আর্গন 4s2 3d6। তাহলে সুন্দর মতো একটু আঁকি 3d 4s। আচ্ছা, নরমালি কি হয়েছিল, 3d তে 6টা, 1 2 3 4 5 6 আর 4s আছে 2টা। এখন সিও আসার পর, সিও আসার পর ও যেহেতু শক্তিশালী লিগ্যান্ড, ও কি করবে? এগুলাকে চাপাই দিবে, সব একসাথে জোড়া বানাই দিবে। হ্যাঁ, 1 2 3 4। আচ্ছা, তাহলে 3d 4s 4p সবগুলোকে জোড়া বানাই দিবে, মানে এখানে 2টা এখানে 6টা, 8টা জোড়া হয়ে যাবে। মানে 8 জন মিলে জোড়া 4টা হবে আর কি। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, মানে এখানে যে 6 আর 2 8টা ইলেকট্রন আছে, জোড়া বেঁধে 4 জোড়া বানাই ফেলবে। বাকি ঘরগুলোতে বসবে কি, এক একটা লিগেন্ড কিন্তু 1 জোড়া ইলেকট্রন আনে। তাহলে কার্বন মনোক্সাইড যেহেতু 5টা আসছে, তাহলে 5টা জোড়া ইলেকট্রন আসবে। 1 2 3 4 5। তাহলে সংকরানটা কি, আগে তো ডি তে ঢুকছে, দেন এস এ ঢুকছে, দেন 3টা পি তে ঢুকছে। সংকরান হচ্ছে ডিএসপি3। ডিএসপি3 5টা। শেষ হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি বলে এটার আকৃতি কেমন হয়, এটার আকৃতি কেমন হবে? sp3d বা dsp3 এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার বাই পিরামিড বলে আর কি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি আয়রন ধরলাম, এখানে একটা কার্বন মনোক্সাইড, এই পাশে একটা কার্বন মনোক্সাইড, এই পাশে ধরো একটা কার্বন মনোক্সাইড, এই পাশে ধরো একটা কার্বন মনোক্সাইড, এই পাশে ধরো একটা কার্বন মনোক্সাইড। তো এটারে বলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আর কি। হ্যাঁ, তো এই পাশ থেকে দেখলে একটা পিরামিডের মতো লাগবে, এই পাশ থেকে দেখলে আরেকটা পিরামিডের মতো লাগবে। তো এটারে বলবো ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে। আচ্ছা, তারপর চলো একটু আগে। What compound is formed when chlorine is passed in slaked lime at 40°C টেম্পারেচার? আইওটি তে আসছিল স্ল্যাকেড লাইম আর কি। হ্যাঁ, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে স্ল্যাকেড লাইম বলে আর কি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ক্লোরিন দিয়ে উত্তপ্ত করি 40°C তাপমাত্রায়, তখন তৈরি হয় কে ছিল ও ছিল। আমি এমনি বলতাম আর কি, কে ছিল ও ছিল, মানে ব্লিচিং পাউডার তৈরি হয় আর কি। হ্যাঁ, ব্লিচিং পাউডার। তাহলে এই দেখো ব্লিচিং পাউডার তৈরি হবে। শেষ। আচ্ছা, এবার দেখো আয়রন 3, আয়রনের মানে আয়রন যার জারণ মান 3, ম্যাগনেটিক মোমেন্ট কত? সাস্টে আসছিল, এটা একটু শিখাই দিই। ম্যাগনেটিক মোমেন্ট বা বিএম আর কি। ম্যাগনেটিক মোমেন্ট নিয়ম হচ্ছে √n × n+2, যেখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এখন যেহেতু আয়রন 3+ বলছে, আয়রন কত? 26। হ্যাঁ, তাহলে কি লিখবো? আর্গন 4s2
3d6, তাহলে আয়রন যদি 3+ লিখি আমরা সেই ক্ষেত্রে কি লিখবো আর্গন 4s আর কোনো ইলেকট্রন থাকবে না, 3d তে থাকবে 5টা। তাহলে 3d তে যদি 5টা থাকে সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে 3d 1 2 3 4 5, তাহলে n এর মান এখানে 5 অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তাহলে চলো একটু বসাই 5 × 5 + 2 রুট, যেহেতু ক্যালকুলেটর নাই হিসাব করতে হবে এভাবে, দেখো 5 × 7 তাহলে ইকুয়াল টু কত √35। আচ্ছা দেখো তো √35টা অনেকটা কার কাছাকাছি √36 এর কাছাকাছি, √36 মানে কত ভাইয়া 6 না, তাহলে 6 এর কাছাকাছি অ্যান্সার কোনটা ই, তাহলে 6 এর কাছাকাছি অ্যান্সার হচ্ছে ই, তাহলে সাস্টে এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে 6 এর কাছাকাছি অ্যান্সার, ইজি, এই ফর্মুলাটা মনে রাখো আর কি। আচ্ছা আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, খেয়াল রাখবা একটা করে ইলেকট্রন যত বেশি ঢুকবে শেষ কক্ষপথ, ধরো এটা ছিল শেষ কক্ষপথ, একটা বাইরে থেকে একটা ইলেকট্রন আসলো, এই ইলেকট্রনটা কি করবে শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেগুলারে আরো বিকর্ষণ করবে না, তাহলে সাইজটা কি হবে আরো বড় হবে, মানে ইলেকট্রন বাড়লে সাইজ বড় হয়, ইলেকট্রন বাড়লে সাইজ বড় হয়, আর যদি ইলেকট্রন কমে ধরো একটা ইলেকট্রন সরাই ফেললাম তখন ভিতরের প্রোটন গুলো ইলেকট্রন গুলোকে টান দিয়ে ধরবে, তার মানে অ্যানায়নের সাইজ মানে ইলেকট্রন যদি বাড়ে সাইজ তাহলে কি হবে সাইজ হলো বাড়বে, আর ক্যাটায়ন যদি বাড়ে মানে ইলেকট্রন যদি কমতে থাকে তাহলে সাইজ কমবে। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো আমার কাছে অপশনে কে কে আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন 3- মানে কি জানো 3টে ইলেকট্রন ঢুকছে, মানে কি ওই 3টে ইলেকট্রন এক্সিস্টিং যে কয়টা ইলেকট্রন ছিল সেগুলোকে আরো বেশি বিকর্ষণ করছে, তাহলে কি সাইজ সবচেয়ে বড়। আচ্ছা দেন হবে অক্সিজেনের, এখানে 2টা ইলেকট্রন ঢুকছে, দেন হবে কার ফ্লোরিনের, এখানে মাত্র একটা ইলেকট্রন ঢুকছে, হ্যাঁ দেন হবে তোমার সোডিয়াম প্লাস, কারণ ওর থেকে ইলেকট্রন উল্টা গেছে তার মানে ওর সাইজ উল্টা ছোট হইছে, তাহলে এইটা হবে আমার সিরিয়াল, তাহলে কোনটা হবে আমার অ্যান্সার হবে কিন্তু বি, তাহলে আমার অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া বি, তো এগুলো তো কনফিউজ আর কিছু নাই, হ্যাঁ। আচ্ছা এই তো দেখো আমরা হচ্ছে শেষের দিকে চলে আসলাম, তো আজকের এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে মোস্টলি এই টাইপেরই কোশ্চেন আসে যে সংকরায়ন কি, আকার কি, আকৃতি কি, বা কোনটার আকার এরকম কোনটার আকৃতি এরকম এরকম, বা ম্যাগনেটিক মোমেন্ট যেটা একটা সূত্র দেখালাম ওইটুক পড়লেই হবে, এর বেশি একটা দরকার নেই। তো সবসময় চেষ্টা করবা ভাইয়া যে আগে যে বেসিক ক্লাসগুলো ছিল ওই বেসিক ক্লাসগুলো শেষ করে তারপর এটা দেখবা, তাহলে তোমাদের কাছে কিছু মনেই হবে না এই জিনিসটা কঠিন, বিশ্বাস করো সব লেকচারের মধ্যেই আছে, তো সবাই চেষ্টা করো বেসিকটা দেখে তারপর এটা দেখার, তাহলে একদম ইনশাল্লাহ আমি যেটা বলবো ভার্সিটি ক অনুযায়ী আমাদের তো প্রিপারেশন হবে ইনশাল্লাহ, প্লাস এই লেকচারটাও যদি ভালো মতো বুঝে যাই তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং ও মোটামুটি কিছুটা হলেও কভার হয়ে গেছে, ঠিক আছে। সো সবার জন্য অনেক অনেক দোয়া এবং হচ্ছে শুভকামনা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য, আশা করি ক্লাসটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো। তো সবাই এই অ্যাডমিশন টাইমটা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, অনেক অনেক দোয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।